আমাদের প্রথম ঘটনায় যে ঘটনাটি আমরা শুনবো আমাদের এখানে আফনান ভাই আছেন তার মুখ থেকে। তো চলে যাচ্ছি আমাদের আজকের ভূত এফএমের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। আজকে আমারও মন খারাপ রাসেল ভাই যে লাকি আহমদের মতো একজন লিজেন্ডারি শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা বলতে চাচ্ছি। আসলে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। তো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম, একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। জি, তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি যখন প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। তো উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। উনি 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হয় এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তো এটা মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, উনি খুবই শোক পান আর কি। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আজকে আমাদের যে ঘটনাটা। তো উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার ওই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার ওই সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা। তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রী পাশেই শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানি জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করে। পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার ওই সন্তানকে দেখে কোনো সেন্স কাজ করছিল না। ওনার সন্তানকে উনি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ওই সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো। আসলে তখন যে এত রাত হয়েছে ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো। উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাতে এত ঘটনা যে ঘটেছে উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুতেই মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন যে উনি রাত্রেবেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসেন। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে, তুমি রাত্রেবেলা কোথায় যাও? তখন উনি বলে, কই রাত্রে তো আমি কোথাও যাই না। তখন বলছেন, না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে, ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী মানে ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা কিন্তু ওই যে ওনার সন্তানকে দেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে তার সন্তান, ওই সন্তানকে উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। আচ্ছা। উনি কিছুক্ষণ পরে ওনার ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন, তো উনি যখন পরে গিয়েছেন সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন এটা আসলে ওনার স্ত্রীও দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান যে 2.5 বছরের সন্তান যে মারা গেছে, সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপরে। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর মানে হুঁশ ফিরে আসে। তখন হুঁশ ফিরে আসে, বলে যে কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে, আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে এই যে তুমি এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে, কই, আমি কোথায় খেলছিলাম?
আমি ছাদে কেন? উনি কিছুতেই সেটা মনে করে পরে যখন বলেছে এতদিন যে ঘটনাগুলো ঘটেছে তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে দিয়ে খেলাধুলা করব। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে আসে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে। যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিঞ্জ ব্রিজটা তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিঞ্জ ব্রিজ ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওইদিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিঞ্জ ব্রিজ থেকে মানে হয়তো বা 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে ওনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, মানে অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নয়, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো, আমরা জানি রেলে কিন্তু 2জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে, ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে, না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিতে একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি। কেন উনি থামাতে চেয়েছেন এই কারণে, হয়তো আমার সন্তান, ওই যে ওই ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কারণ ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামান নাই, থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যেই স্টেশন মাস্টার ছিলেন তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন। আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না, আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুকু জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলেছে আপনি হয়তো বা চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নাই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। উনি এই বিষয়টা আর চেপে যান, আর কোনো কথা বলেন নাই। রাসেল ভাই, উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন। মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা, মানে স্বাভাবিক নয় কিন্তু, মানে অনেক বড় মাথা। না, বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবার সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেলেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে বাবা, তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, তো আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেব না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেব না। সে স্বপ্নের মধ্যে এটা বলে। তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো বা স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, এই জন্য উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন যাবত ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে এবং প্রচন্ড পেটে ব্যথা হয় এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ বের করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই, যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল, যেটা উনি ওই যে রেল লাইনে ওনার ওই সন্তানের মাথাটা বড় ছিল। এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে
ওনার একাধিক সন্তান কিন্তু ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন এই সময়ের মধ্যেই মারা যান এবং প্রত্যেকটা একের পর এক তার সাথে দুর্ঘটনা ঘটতে থাকে এরকম একের পর একটা এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন ওই যে প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন। ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটে এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে ঠিক শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায় দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদিও সেটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা প্রথম সন্তানটা এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটি ছিল এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয় এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে। উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো, এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে ডেকে দিয়েন, কারণ ট্রেনের 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান বেসিক্যালি আরেকজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। আচ্ছা, তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আছে এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করেছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলেন ভাই কি করেন আপনি তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেকের তখন ছুটি নেন, ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে একটু ট্রিটমেন্ট করেন যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। আবার ডাক্তার বলছেন না আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, আমি এটাই ভাবছিলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হবে, সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো যাই রাসেল ভাই, ওনার স্ত্রী কিন্তু স্থায়ীভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন ভাই আপনার সবসময় দেখি মন টন খারাপ, তা কি আমাকে বলা যায়? তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম ঘটনা ছিল। তখন রিকশালা বলেন যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা সমাধান দিতে পারি, তো সমাধানে যদি আপনার সন্তান হয় তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, মানে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিকশালাকে বলেন যে হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং যেই ডাক্তার আগে তাকে দিয়েছে তারা মানে বলেছে যে অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা একটা মিরাকল আর কি। তো ওনার যখন 3 মাস হয়ে গেল তখন ওই সুসংবাদটা যখন রিকশালাকে দিলেন বললেন ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এইভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু শর্ত একটাই যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা হলো উনি যখনই ওনার এই সন্তান হয়ে আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছে উনি যে আমি না ওই রিকশালার কাছ থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি।
তো স্বাভাবিকভাবেই লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজন, ওনারা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিক্সাওয়ালা যে বাড়িতে থাকতেন, তো যখনই গিয়েছে বলছে এই রিক্সাওয়ালা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিক্সাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। রাসেল ভাই আমাকে যিনি বলেছেন, ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাকনাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না। উনি যদি রিটায়ার করেছেন সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নেমটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিক্সাওয়ালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাচ্চা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই এটা বলি, ওনার কিন্তু এরপরে তিনটা সন্তান হয়েছে। আচ্ছা। এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান। উনি রিক্সাওয়ালা আবার শর্ত দিয়েছিল আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল। ওনার প্রথম সন্তান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে বিদেশে আছেন, কানাডাতে আছেন ওনার প্রথম সন্তান, এবং খুব ভালো একটা পজিশনে আছে। ওনার দ্বিতীয় সন্তান কন্যা সন্তান, সে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ে। এবং সে সন্তানও কিন্তু ওই মেয়ে যে সেও কিন্তু সাধারণ মেয়েদের মতো না, খুবই পর্দানসীন মেয়ে, এবং সে কোরআনে হাফেজা। এবং ওনার সর্বশেষ যে ছোট একটা সন্তান আছে, সে সন্তান বর্তমানে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আর কি। তো আমাকে এই গল্পটা বলেছেন যে এইভাবে ওনার জীবনে প্রথম সন্তান হারানোর পরে এই যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আমরা কিন্তু সানন্দ রাসেল ভাই এই পর্যন্ত আমার লাইফে আজকে প্রথম আমি একজন ট্রেন ড্রাইভারের গল্প নিয়ে আসতে সক্ষম। আমরা এটা শুনেছি, বাট এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে সেইভাবেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি প্লিজ। হ্যালো লিসনার্স, শুভ নববর্ষ। আশা করি দিনটি সবার ভালো গিয়েছে। আমি সাদাত খান। আমি বেসিক্যালি ইনটিউটিভ থেরাপি নিয়ে কাজ করি এবং আমার কাজ আসলে স্পিরিচুয়ালিটি রিলেটেড। সো আমি যেটা আসলে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই ব্যাপারটিকে আসলে সবসময় খুব একটা মানে ভয়ের চোখে দেখি বা ভীতির চোখে দেখি। হ্যাঁ, অলওয়েজ আমরা খুব একটা ভীতির চোখে দেখি, কিন্তু এই জিনিসটারও যে কোনো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকতে পারে আমাদের জীবনে, সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না, কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে ওপেন না। আমাদের ভিতরে সবসময় একটা ভীতি রয়েছে। কিন্তু আমি যখন আমার এই ইনটিউটিভ কাজটি করতে যাই, আমার এই স্পিরিচুয়াল অ্যাবিলিটি যখন আমি আস্তে আস্তে গেইন করতে থাকি, আমি শিখতে থাকি, আমার এই জার্নিতে আমি তখন দেখি যে আসলে এখানে অনেক রকম লাইফ সায়েন্স বা সিগন্যাল আসে, আমি এটাকে এভাবে আখ্যা দিই। তো এই ব্যাপারটাতে যেটা ঘটে যে সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমি দেখা গিয়েছে যে অনেক ধরনের অশরীরী অনুভূতি বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। তো এখানে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে ফেদার আসে। আমি কিন্তু অনেকগুলো ফেদার পেয়েছি এবং এটা এক এক সময় এক একটা রঙের হয়ে থাকে এবং প্রত্যেকটি ফেদারের কিন্তু এক এক রকমের একটা সিগনিফিকেন্স আছে এবং একটা ইলাস্ট্রেশন আছে। এবং এই ফেদারগুলো যে অ্যাঞ্জেলিক সায়েন্স বা আমার সাথে যে অ্যাঞ্জেলরা সবসময় একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে, এটা আমি কিভাবে বুঝবো? কারণ এটা আমি বুঝবো এভাবেই যে ওই ফেদারগুলো এমন প্লেসে আমি পাবো, এটা খুবই আনইউজুয়াল হবে আমার জন্য। লাইক হয়তো আমি গাড়িতে বসে আছি, আমার গাড়ির পাশের সিটে একটা ফেদার এসে পড়লো, অথবা আমি আমার ওয়ালেটটি খুললাম, দেখলাম সেখানে একটা ফেদার রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে ভ্যানিটি ব্যাগের ভিতরেও থাকতে পারে। তারপরে তো এই ধরনের ফেদারগুলো কিন্তু এক একটা ফেদার এক এক ধরনের সিগনিফিকেন্স বহন করে। এরপরে আমরা কিন্তু অনেক সময় অদ্ভুত ভাবে দেখি যে একই ধরনের রিপিটেটিভ নাম্বার সেট আসছে। হ্যাঁ, দেখা যায় যে আমি বারবার আমার ঘড়িতে 11টা 11 বাজছে এরকম দেখছি, অথবা দেখি যে আমার ঘড়িতে তারপর আসে 2টা 2, এখন 11টা 11। এই নাম্বারটা কিন্তু খুব একটা অদ্ভুত একটা নাম্বার এবং লাইক এরকম সেটের নাম্বার, লাইক প্রত্যেকটা নাম্বার, একটা সেটে 4টা নাম্বার রয়েছে এবং প্রত্যেকটা নাম্বারই কিন্তু একই ধরনের দেখতে। এন্ড এই 11-11 দেখতে কিন্তু একটা রেল লাইনের মতো, রাইট? হ্যাঁ, পাশাপাশি দুটি রেল লাইন প্যারালালি চলছে। তো এই 11-11 যখন আমার চোখে বারবার পড়ে, এবং এটা কিন্তু একবার হবে না, দেখা যাবে যে আমি গাড়ি চালাচ্ছি, আমার গাড়ির সামনে যে ফ্রন্ট ক্লক আছে সেখানে আমি 11-11 দেখছি, আমি কম্পিউটারে কাজ করছি, আমার ডেস্কটপের রাইট কর্নারে নিচে যেই ঘড়িটি আছে সেখানে আমি 11-11 দেখছি, অথবা আমি এখানে বসে রেস্টুরেন্টে খাচ্ছি, পাশে বসে থাকা বন্ধুটির ফোনে কিন্তু 11-11 উঠে যেতে পারে। তো এই ধরনের যে এক্সপিরিয়েন্স এবং এই মোমেন্টটি যদি কেউ ধরে, আমি 11-11টা একটু এক্সপ্লেনেশন দিতে চাই, যেটা বললাম যে সমান্তরাল দুটি রেল লাইনের মধ্যে দেখা যাচ্ছে। এখন এটা কিন্তু কারো কাছে খুব শকিং হতে পারে বা খুব একটা অদ্ভুত অনুভূতি হতে পারে যে আমি কেন বারবার এই নাম্বারটি আমার চোখে পড়ছে। এটার মানে হচ্ছে ইউনিভার্স আমাকে একটা সিগন্যাল দিচ্ছে। ইউনিভার্স কিন্তু নাম্বার এবং ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
সো ইউনিভার্সালি আমি একটা সিগন্যাল পাই, এবং এই সিগন্যালের একটা মিনিং আছে যে আমার লাইফটা এখন যেই অবস্থানে থাকা দরকার সেই অবস্থানেই রয়েছে, এবং মানে এভরিথিং অফ ইন মাই লাইফ ইজ লাইক ফলিং ইনটু প্লেস। আচ্ছা, আবার এরকম একটা অনুভূতি হতে পারে, আমি সবসময় দেখি 12:34 যখন বাজে তখন বারবার আমার চোখ ঘড়ির দিকে পড়ে। কেন পড়ে? এইটা কিন্তু খুব হয়, এই জিনিসটা খুব হয় যে একটা স্পেসিফিক একটা টাইম, যে টাইমটাতে মানে এরকম আমার সাথে বেশ কয়েকবার হয়েছে, ঘড়ির দিকে বারবার চোখ চলে যায়। জি জি জি, এটা কিন্তু আমার সাথে হয়েছে। এবং 12:34, হ্যাঁ, এখন যদি আমি জিনিসটা একটু ভেঙে বলি তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে। 12:34 মানে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, হ্যাঁ, সো বেসিক্যালি এটার মানে যেটা হচ্ছে যে এটা যদি আমি বারবার দেখি তার মানে হচ্ছে যে আমার লাইফটা এখন যে অবস্থানে আছে সেখানে সঠিকভাবে চলছে, এবং সবকিছু আমার লাইফে পরপর পড়বে, মানে অ্যাকর্ডিংলি হবে যেটা আমি চিন্তা করছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হতে পারে। তারপরে এটা তো গেল নাম্বার দিয়ে। হ্যাঁ, তারপরে 13 দেখে বা এরকম কিছু। এখন প্রথমে হচ্ছে তার 11 মোমেন্টটা ক্যাচ করতে হবে, আচ্ছা, এবং তার সিগনিফিকেন্সটা বুঝতে হবে। যদি এটা সে তখন কিন্তু আমরা বুঝতে পারবো। এবং যদি গরম জায়গায় আমার অনুভূতিটি হয় ঠান্ডা, আর ঠান্ডা জায়গায় আমার অনুভূতিটি হয় গরম, তার মানে কিন্তু আমাকে উল্টা হবে। এবং অ্যাঞ্জেলিক ভাবে কিন্তু সবসময় আমাকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করবে, ওখানে কিন্তু আমার কোনো ভয় থাকবে না। সো ভয়টাকে যদি আমরা উতরে যাই তখনই কিন্তু আমরা এই সিগন্যালগুলো পেতে পারি। সো আমি এগুলো নিয়ে আরো অনেক বিশদ আলোচনা রয়েছে, এবং আমি এটাকে অ্যাঞ্জেলিক সায়েন্স বা সায়েন্স অফ লাইফ বলি। তো আসলে আমাদের যেটা দেখা দরকার যে লাইক দেয়ার ইজ মোর টু লাইফ, আমাদের জীবনে অনেক কিছু রয়েছে, এবং প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিকেন্স রয়েছে। তো আমি আসলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা অশরীরী অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সকে আমি একটু অন্যভাবে ডিফাইন করতে চাই। আপনি একদম অন্যভাবে ডিফাইন করলেন, এবং আমি মানে ফার্স্ট টাইম কাউকে পেলাম যিনি বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই। আপনি অ্যাকচুয়ালি সবাইকে একটু এনকারেজ করলেন এই ব্যাপারটাতে, যে আপনি চাইলে কমিউনিকেট করতে পারেন, এবং আপনি এটাতে মানে বেশ কিছু বেনিফিটও পাইতে পারেন যদি আপনি চান। কারণ এখানে আমি বলি যে অ্যাঞ্জেল সবসময় আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে। ওকে, তো আমরা এখন বাকিদের সাথে পরিচিত হব। আচ্ছা, আর এখন আমি পরিচয় করে দিতে চাই আমার ওয়াইফ ক্যাটরিনা গ্যাব্রিয়েল, যিনি বিগত 13 বছর ধরে ইউকেতে তার থেরাপি চালিয়ে যাচ্ছেন, এবং তিনি এখন বাংলাদেশে এসেছেন। সো আমি মনে করি সেই তার পরিচয় দিক। ওকে, And I'll say Happy New Year, Bengali year, in my way, I guess. Please আমাকে এক্সকিউজ করবেন, আমার বাংলা কিন্তু খুবই it's not very good. আপনি এখানে থাকেন না, সবাই আমার মনে হয় সবাই সেটা জানবেন এবং বুঝতে পারবেন, কারণ আপনি এখানে একেবারেই
থাকেন না, সো এটা আপনার জন্য ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, একটু ডিফিকাল্ট। আমি তাও চেষ্টা করি অনেকটা মানে বাংলাতে চালাতে, কিন্তু আমি দেখছি যে এভরিডে লাইফে মাই বাংলা ফাইন, কিন্তু যখন একটু প্রপারলি বলতে চেষ্টা করি তখন আমার একটু উল্টো পাল্টা হয়ে যায়। প্লিজ এক্সকিউজ করে দিন আমাকে। অবশ্যই অবশ্যই। এখন আমরা বলতে পারি যে এখন আমরা লিসনারদের সাথে মানে আপনার কিভাবে পরিচয় করিয়ে দিব, বা তাদের কি কি প্রবলেম আপনি চাইলে সলভ করতে পারেন। আমি যদি এটা জিজ্ঞেস করি আপনাকে যে আপনি তাদের লাইফের কোন কোন প্রবলেমগুলো আপনার পক্ষে সলভ করা সম্ভব? Actually, আমি ইংলিশে বলি, there's nothing that cannot be resolved. I think every person in life who goes through challenges, actually going through challenges because of a learning experience. And I believe that আমরা সবাই বলি প্রবলেমে পড়তেছি, but I don't see it as a problem. I always look at it as a challenge. It's easier to look at it as a challenge rather than a problem, because a problem sounds like a mountain. But a challenge it's almost like a game, you know. So যদি চ্যালেঞ্জের মতো চিন্তা করেন, then it's easier to resolve. And with regards to my work, I always say that there's nothing that you cannot resolve, because every problem is an emotional problem. And even যখন মানুষের শরীর খারাপ হয়ে যায়, excuse me, তখন কিন্তু শরীর খারাপ হয় একটা ইমোশনাল এলিমেন্ট থেকে, তারপরে শরীরের মধ্যে বের হয় আর কি। So I believe emotions are very important. তার জন্য আমি সবাইকে বলি that no matter what you're going through in life, try not to stress. I know it sounds easy to say and hard to follow, কিন্তু আমাদের but you know what? There's a practice where you can actually eliminate stress from your life. Like I've said, if you don't look at a problem as a problem, but you see it as a challenge. তো stress থেকে তো obviously মানুষের অনেক রকম ক্ষতি হয় physically. And so when you say what kind of problems can you help people with, I would like to say almost anything, I hope, that can be helped, you know, people can be helped with therapy. Intuitive therapy is something where you dig down into the subconscious mind of a person, or actually an animal as well, because I work with animals as well. And every emotional element that goes through an animal's mind or a person's mind can be extracted and dealt with. It's almost like মাথা থেকে চিন্তাটা বের করা সামনে এক্সামিন করতে পারবেন, এক্সামিন করা ওইটা আন্ডারস্ট্যান্ড করা আবার ঢুকে ফেলবেন। মানে বেসিক্যালি you let the person release the fear, and that way eliminate all the physical issues of that problem. আচ্ছা, এখানে অনেকে এক্সএমএস করছেন, আমি যদি একটু জিজ্ঞেস করি একটা জিনিস, এটা আপনারা দুজনে যে কেউ উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে যে মানুষ যে ভয় পায়, জি, এই ভয়টা, এই ফিয়ারটা আসে কোত্থেকে আসলে, মানে কেন ভয় পায়? যে এই যে মানে অনেক কিছু দেখে, হ্যাঁ, একটা জিনিস যে কমিউনিকেট করতে চায়, কিন্তু মানুষ যে ভয় পায়, মানুষ সবচেয়ে বেশি মনে হয় এখানে যারা শোনেন তারা চান যে ভয় না পেতে। এই যে ভয় পাওয়ার কারণ এবং ভয়টাকে সরিয়ে ফেলা, এটার কোনো উপায়? Well, আমি যদি বলি ভয় পাওয়াটা, fear is a natural it's a natural emotion. There are two things. There are feelings and there are emotions. Emotions are created by the environment. Okay, and feelings are actually given from your consciousness, from the bigger picture, I would say. So fear to thaka bhalo, because in times of danger, when you're in a very dangerous environment or you need to get out of the way of something dangerous, we fear to kinda darkar, because it's flight or fight, you know. Right. So kintu what we've done in our world, people have taken fear into everything where it's not necessary. এটাই, মানে অনেক সময় আমাদের দরকার হয় না ভয় পাওয়ার, কিন্তু সেই সমস্ত জায়গায় আমরা ভয় পেয়ে বসে থাকি। And I'll give you an example, because the kind of work I do, it's very spirit based, soul based. সবাই আমাকে বলে, because I actually communicate with all kinds of spiritual beings, things that you can't even see. So when I talk about that, I actually also connect with people who've passed away. So people say, আপনি ভয় পান না, আপনি ডর লাগে না, আপনি এগুলা যে করেন মানে unseen জিনিস নিয়ে। But I always say to them, if I fear it, then something will come into my vision or something to scare me. But আমি ভয় পাই না. It's like I don't fear it, so I don't see anything that
is going to scare me. I work within all the good realms, all the spiritual realms that come to me, spiritual beings that come to me. I actually work with good light. So I don't even think about the black stuff. So maybe that's why I don't come across so many ghosts. I don't believe in ghosts for a start. Okay. আমরা on that note আমরা চলে যাই একটু জীবন ভাইয়ের কাছে। জীবন ভাই অনেকদিন পরে আসলে, জীবন ভাই কেমন লাগছে আজকে? কি অবস্থা? Actually, দুজন রিমাপা ইজ মাই কাজিন। আচ্ছা, হ্যাঁ সেটাই। আমি ছোটকাল থেকে বড় হয়েছি অনেক ধরে, বাট শি ইজ মোস্টলি বিন ইন লন্ডন। আই হার্ডলি গেট মানে কথা হয়েছে, বাট এবার আসার পরে আই রিয়েলি গট টু টক টু হার। আচ্ছা, তখন মনের জিনিসটা হচ্ছে আমার যতটুকু বুঝছি এতক্ষণ কথা বলে যে ওনার স্ট্যাচুটা মানে জায়গাটা এখনো ক্লিয়ার হয়নি। হু ইজ শি এন্ড হোয়াট ইজ শি অ্যাবাউট? শি ইজ ওয়ান অফ দ্য টপ intuitive psychic therapist, if I'm right, in Europe. So she connects in the spiritual level in different frequencies and vibration. এটা আমরা বুঝি না খুব একটা ভালোভাবে, কারণ এটা আমরা কোনো সময় ডিল করি না। সো যখন বলি যে গোস্ট এন্ড স্পিরিটস এন্ড এভরিথিং, তখন আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমরা কোনো একটা ওই যে 10 ফুট লম্বা মানুষ ধরে নিই, এগুলো কোনো সময় অ্যাকচুয়ালি হয় না। সাথে সাথে আমার লাইফ ইজ প্ল্যান্ড আউট। আমি স্কুলে যাব, স্কুলে যে জিনিসটা শিখবো ওটা নিয়ে অ্যাপ্লাই করব ইউনিভার্সিটিতে, ওখান থেকে শিখে কাজে চাকরিতে ঢুকবো, এন্ড দ্যাটস ইট। উইল মিস আউট অন এভরি সিঙ্গল থিং যেটা আমরা হাজার হাজার বছর ধরে আমাদের বাপদাদারা দেখে আসছি। তারা কিন্তু স্পিরিচুয়ালি দে ওয়্যার ভেরি এনলাইটেন্ড। ওরা কিন্তু পড়াশোনা করেনি। আমরা এত সিভিলাইজেশন, এত পড়াশোনা করেও আমরা বেসিক জিনিসগুলো মিস করি এখন, যে এটা জানি নাকি। It's basic, as simple as this. আমি যদি একটা সেলফোন নিয়ে যাই 1950s এ, this will be magic. ঠিক না? যে সেটাই একদম কিছু করতে আছে, it's magic. It's the same thing. আমরা 50 বছর পরে আমরা জেনে যাব how to deal with spirituality when we reach that enlightenment evolutionary stage. ওখানে যেতে হলে we have to start now and from this process on. Right? Okay. This is very good. Thank you so much. আমাদের হাতে আজকে সময় খুবই কম। আমরা খুবই মানে হঠাৎ করে ওনাদেরকে ইনভাইট করেছিলাম এবং আশা করছি যে আমরা নেক্সট টাইম পাবো এবং আপনাদেরকে অবশ্যই পাবো। আর সেই সাথে আমরা চাইলে আমরা আপুকে আবারও নিয়ে আসতে পারি যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। ভাইয়া এবং আপু দুজনে আসতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ইমেইল করতে পারেন bhutatmader@radiofurti.fm। আপনাদের সেই রকম যদি কোনো প্রবলেম আমরা পাই এবং সেই এরকম ইন্টারেস্টিং কোনো ব্যাপার যদি থাকে, তাহলে নেক্সট টাইম আমরা সেই প্রবলেমগুলো সলভ করার জন্য হয়তো আপুকে আবার নিয়ে আসবো।
করে যদি একটু বলে ফেলেন তাহলে আমরা মোটামুটি আজকে শেষ করে ফেলতে পারি। আপনার ঘটনাটা শুনি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও লিসেনারদেরকে শুভেচ্ছা। তো আজকে এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আপনারা অনেকেই বিভিন্ন সময় ভূত পেপার এর আগে শেয়ার হয়েছিল, যে জাপানের সুইসাইড ফরেস্টের গল্প, মাউন্ট ফুজিয়ামা পর্বতের পাশে যে সুইসাইড ফরেস্ট, অনেকেই সেখানে যান, ভয় পান, সুইসাইড করেন। তো আজকে আমি আমার রাজবাড়ী জেলার একটা সুইসাইড গার্ডেনের কথা বলবো, যেখানে অনেকেই গিয়েছেন, সুইসাইড করেছেন, এমনকি আমি নিজে গিয়েও দেখে এসেছি কিছুদিন আগে ভাই। তো জায়গাটা রাজবাড়ী জেলার সর্বশেষ যে উপজেলা, কালুখালী উপজেলা, সেখানে একটা গ্রামের যে জায়গাটা আসলে বাগানটা জামালের বাগান হিসেবে পরিচিত। আসলে ওই বাগানের মালিকটা জামাল নামে একজন ভদ্রলোক ছিলেন। তো ওনার পরিবারের সাথে একটু রাগারাগির একটা পর্যায়ে উনি ওই বাগানে গিয়ে সুইসাইড করেন। ভোরের দিকে গিয়ে উনি সুইসাইড করেন ওখানে। তো সকালে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না, ঘটনাটা 2005 সালের ঘটনা, তো অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যাচ্ছিল না, তখন ওই বাগানে খুঁজতে যান যে বাগানে কি কোনো রাগ করে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা বা সে ঘটিয়েছে কিনা। সত্যি গিয়ে দেখেন যে হ্যাঁ, সে ঝুলছে ওখানে। বাগানের সবচেয়ে বড় মোটা যে গাছটা ছিল, ওই গাছের ডালে উনি ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিলেন। তো লোকজন আসলে ওই সময় তাড়াহুড়া করে, তার বাবা মা কান্নাকাটির কারণে পুলিশ ডাকবে কখন, তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে এসে যে এখনো বেঁচে আছে কিনা, মানে আবেগের জায়গা থেকে আর কি, যেটা করে আর কি। তো পরে লাশটা নিয়ে আসে, কিন্তু ততক্ষণ তো মারা গেছে। পরে পুলিশ লাশ নিয়ে যায়, তাদের নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে তাকে দাফন করা হয়। কিন্তু প্রবলেম হয় ভাই, এই জামাল পরবর্তীতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন সময় দেখা যায়। প্রথম দেখা যায় তার পরিবারেই, এবং মাঝে মাঝে দেখা যেত যে জামাল তার কবরের উপরে ঠিক কাফন পরা নিজের কবরের উপর বসে বসে কান্নাকাটি করছে। অনেকেই ওই এলাকায় দেখেছে। এলাকায় যারা শুনছেন এখন, তারা এই জিনিসটা হয়তো তারাও জানেন। তো এখানে মারাত্মক যে ব্যাপারটা হয় রাসেল ভাই, জামালের 5 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই 5 জন ঘনিষ্ঠ বন্ধুর একে একে প্রত্যেকে কিন্তু সুইসাইড করেছে। প্রথম যিনি ছিল, উনি একদিন রাতের বেলা দেখে যে কে যেন দরজা ধাক্কাচ্ছে। তো দরজা খোলার পরে দেখে জামাল দাঁড়িয়ে আছে। জামাল বলে, চল আমার সাথে ওই বাগানে যাই। তখন বলে, আমি বাগানে যাবো কেন? এরকম এক কথায় দুই কথায় মানে অজ্ঞান হয়ে পড়ে যেত ওই লোকগুলো, ওর বন্ধুরা। এবং ওদের মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে বিষয় কাজ করতো, সেটা হলো যখনই জামালকে যে রাতে ওরা দেখতো, প্রত্যেকেই ওদের মধ্যে সুইসাইড করার প্রবণতাটা বেড়ে যেত। আচ্ছা। এবং এইভাবে ওরা বিভিন্ন সময় পরিবারের সবার সামনে কোনো কারণ নাই, দেখে হাতে দড়ি নিয়ে যাচ্ছে, কে কোথায় যাস? যাই আমি বাগানে। কি করে? কেন বাগানে কেন? ওই বাগানে যাচ্ছিল সুইসাইড করার জন্য। তখন লোকজন অনেক কষ্ট করে তাকে ধরে রেখে দিত, যে এইভাবে এই 5 জনই সুইসাইড করে। তো রাসেল ভাই, আমি ওখানে গিয়েছি, ওই বাগানটা দেখেছি। ওখানে মোটা মোটা যে গাছগুলো ছিল, আসলে ওই জায়গাটা খুব একটা ভয়ঙ্কর জায়গা আর কি। তো মোটা মোটা গাছ এখন কেটে ফেলেছে, যেহেতু মানুষ অনেক ভয়টাই পেত। এখনো লোকে মানে দিনের বেলা ওখানে পারতপক্ষে লোক যায় না। মানে আমাকে রাজবাড়ির যে বহুত টিমের সদস্যরা আছে, ওরা আমাকে নিয়ে গিয়েছিল, আমি ওখানে দেখে এসেছি। এবং গিয়ে আমার নিজেরই গা ছমছম করেছিল। সত্যি কথা, আমার ভয় পেয়েছিল আমি আবার আমার মধ্যে আবার সুইসাইড করার প্রবণতাটা জাগে কিনা। আল্লাহর রহমতে মানে আমার হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই এলাকার ওই বাগানটা মানে জামালের বাগান হিসেবে পরিচিত। ধন্যবাদ সো মাচ, থ্যাংক ইউ। ব্যাপারটা ঠিকই, বাট নামাজের মধ্যে একটা ছোট জিনিস থাকে রাসেল ভাই, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করি। শান্তি থাকে, মানে না, নামাজটা যদি হঠাৎ করে একবার মানে মানুষ মিস করে ফেলে, হ্যাঁ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যাচ্ছে এইটা এমনটা ট্রেন্ড হয়ে যায় না, যে মানে ইটস লাইক প্যারানর্মাল কিছু নাই, বাট স্টিল এখানে কিছু একটা ব্যাপার আছে, মানে প্যারানর্মাল কাইন্ড অফ থিং, যে আপনাকে একটু দূরে রাখার চেষ্টা করা হয় নামাজটা থেকে। ওকে, মানে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। আচ্ছা, এটা তো অবশ্যই, এরকম যেটা তো হতেই পারে। আমি যেটা বলছি যে পরের যে প্রবলেমটা, এই প্রবলেমটাও আমি যদিও আমরা মানে আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়েও বলতে পারবেন, বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনার সায়েন্টিফিক ভাবে সেটাই না অন্য একটা কথা বলছি, অন্য একটা প্রসঙ্গ বলছি। এবং এটা দেখেন তো, আপনি সায়েন্টিফিক ভাবে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা কিরকম, যে তিনি একজন লিখছেন, মীর সাখাওয়াত হোসেন, তিনি লিখছেন যে আমার সব কাজ
আমার সকল ভালো কাজ, বিশেষ করে লেখাপড়া, চাকরি ইত্যাদিতে খুব সমস্যা অনুভব করছি। ভালো প্রস্তুতি থাকলেও পরীক্ষাতে ভালো ফল আসে না। কিছুদিন আগে অনার্স শেষ করে বিভিন্ন জায়গায় আবেদন করেছি, অ্যাপ্লাই করেছেন তিনি, বাট কোনো রেজাল্ট আসেনি। এবং তিনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এবং তাকে তার কোনো একজন হুজুর বলেছেন। সুতরাং এই জন্য আমি মহিউদ্দিন ভাইয়ের কোনো পরামর্শ নেওয়ার এখানে দরকার নেই, বা উনি অলরেডি কথা বলছেন। যদি এরপরে দরকার হয় তাহলে ডেফিনেটলি বলবো যে হুজুর বলেছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং আপনি বলছেন যে দোয়া পড়ে বা আপনি যে দোয়া করে দিতে, সেটা আমাদের মহিউদ্দিন ভাই যদি পরবর্তীতে আসেন তখন আপনাকে ডেফিনেটলি বলবো। আপনার কাছে এটা কতটুকু মনে হয় যে এরকম ব্ল্যাক ম্যাজিক, না আপনার কাছে অন্য কিছু মনে হয় যে এই যে উনি পড়াশোনায় উনি বলছেন যে মানে চাকরি ক্ষেত্রে পড়ালেখায় খুব সমস্যা অনুভব করছেন, মানে উনি পরীক্ষা দিচ্ছেন, চাকরির একটা পার্টে অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, বাট কোনো মানে পজিটিভ রেজাল্ট আসছে না। অ্যাকচুয়ালি এটা তো খুব ন্যাচারাল সিন রাসেল ভাই, যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে, ঠিক না? এখন আপনি দেখেন যে রেশিওটা কি, মানুষ চাকরি অ্যাপ্লাই করে চাকরি পাচ্ছে, এই রেশিওটা কিন্তু খুবই কম, খুব কম, ঠিক না? কারণ এত কম্পিটিশন, মানে এত বেশি চাকরির বাজারে এত কম্পিটিশন, রেজাল্ট সবাই ভালো করছে, সবাই চাচ্ছে নিজেকে গ্রুম করে এমন একটা অবস্থায় নিয়ে আসতে। কম্পিটিশন না হার্ড হয়ে গেছে এখন। মানে আমার মনে হয় যে প্রস্তুতিটা ওইভাবে যদি নিতে পারি, এটা খুব স্বাভাবিক যে মানে হতে নাই পারে, মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে সবকিছুতে যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, এটা ভাবাটা ভাবার হয় না, ঠিক হবে। আচ্ছা, যাই হোক, আমরা আপনার ঘটনায় যাই। আমরা একটা ঘটনা শুনে আসি এর মধ্যে। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা বেশ আগের ঘটনা, ইটস লাইক 90s এর দিকের, 90s মানে লেট 80s 90s শুরু হচ্ছে এরকম একটা সময়। আমি একটা জায়গায় স্পেসিফিক নাম বলবো না, ঢাকা শহরের কোন একটা জায়গা, এবং জায়গাটা তখন ডেভেলপ হচ্ছিল, মানে এক্সপ্যান্ড হচ্ছিল, মানে জায়গাটা খুব রিনাউন্ড একটা জায়গা, এবং রিনাউন্ড জায়গাটার একটা অংশ এক্সপ্যান্ড হচ্ছিল। শুধু বলি ওখানে নদী ছিল একসময়, নদীটা ভরাট করে পরে সবাই বুঝে গেছে তৈরি করা হয়েছে এরকম একটা জায়গায়। নদী তো অনেক জায়গায় ভরাট করা হয়েছে, ঠিক আছে। ওইটা আপনি যখন বলছেন তখন সবার মাথায় প্রথমেই একটা ছবি ভেসে ওঠে। তো ওই এলাকাতে আমার পরিচিত আর কি এক ফ্রেন্ডের, ওর বাবা ওখানে জায়গা কিনেছিল। আচ্ছা, আরো আগে তখন যখন জায়গা কিনেছিল তখন রাসেল ভাই যে জায়গাটা কাইন্ড অফ নদী ছিল, মানে নদী মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওই নৌকায় করে বাঁশ দিয়ে দেখাতো আর কি, যে সব জায়গায় জায়গা হতে পারে বা এরকম হবে। তো যাই হোক, পরবর্তীতে ওই অবস্থায় জায়গা কেনার পর জায়গা যখন উনি পান, যখন জায়গাটাকে ভরাট করে ফেলা হয়, তো তখন কিন্তু বেশ বিস্তীর্ণ একটা প্রান্তরের মতো ছিল আর কি। তো আমাদের সেই ফ্রেন্ডের বাবা যখন ডিসাইড করে যে ওখানে বাড়ি করবে, তখনও দেখা যাচ্ছিল বিভিন্ন প্লটগুলো আর কি আপনার বেশ দূরত্বে পড়েছে, এবং দেখা যাচ্ছে একটা প্লটে কেউ উঠেছে আর একটা প্লটে কেউ নাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওই ফ্রেন্ডের বাসায় অনেকে যেত আড্ডা মারতে আর কি। তা আমাদের দুজন ফ্রেন্ড একদিন বৃষ্টির সময় আর কি, মানে বৃষ্টির দিন, তখন আড্ডা দিতে গেছে ওর বাসায় আর কি। তো ও খুব গোবেচারা টাইপের ছিল আর কি, যার বাসায় যেত খুব ঠান্ডা টাইপের, কারোই নাম বলছি না কারণ অনেকে চিনে ফেলবে ওদের। তো খুব ঠান্ডা টাইপের ছিল। তো ওর বাবা খুব শাসনে রাখতো তাকে, প্রচন্ড শাসনে রাখতো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আড্ডা দিতে গেছে বৃষ্টির দিন, এই আড্ডাটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে আর কি। আচ্ছা, এমন সময় তার বাবা আর কি ওই তাকে মানে বুঝতে পারছে যে ও বাইরে আছে, তো খুব মানে ধমক দিছে, ডাক দিছে। তো সে করছে কি, দৌড় দিছে আপনি ওখান থেকে, দৌড়ে বাবার কাছে গেছে, বলছে ওরা বন্ধুরা পলাইছে ওখান থেকে। আচ্ছা। তো পলানোর পর এক বন্ধু বলছে যে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। আরেকজন ওয়েট করতেছে, মানে ওই সময় আড্ডাটা খুব আগ্রহের ব্যাপার ছিল রাসেল ভাই, মানে আড্ডা মারবো কিছুক্ষণ এরকম একটা ব্যাপার স্যাপার। তো এক বন্ধু চলে গেছে, আর ওই আরেকটা বন্ধু করছে কি, ওই হেঁটে যে দাঁড়ায় আছে এক জায়গায়। আচ্ছা। তো ওর বাবা আবার খুঁজতে এসে মানে বিশাল মানে ধমক দিয়ে দিতে সামনে আসছে। তো এটাতে সে আরো দৌড়াইছে, এবং দৌড়াতে ওই প্লটের একটা শেষ প্রান্তের দিকে, মানে শেষ প্রান্ত ঠিক না, মানে অনেক দূরে আর কি, এরপরে কিন্তু দেখা যায় না, অনেক দূর পর্যন্ত চলে গেছে জায়গাটা। এক জায়গায় এসে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তখন অলরেডি সন্ধ্যা আরো ঘনায় গেছে, বৃষ্টি হচ্ছে, এবং টুপি বৃষ্টি পড়তেছে। এরকম সময় সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, বন্ধুর জন্য ওয়েট করতেছে। এর মধ্যে বেশ অন্ধকার হয়ে গেছে। তো হঠাৎ করে ও খেয়াল করলো যে পাশে একটা জায়গা ছিল, বাঁশের মতো হালকা ঘের দেওয়া আর কি, বাঁশের বেড়া দিয়ে। ওই জায়গায় পানির মধ্যে মনে হচ্ছে কিছু একটা মানে আপনার উপর দিকে উঠছে, লাইক মাছে ঘাই দেয় যেটাকে বলে, ওরকম টাইপের, কিন্তু বেশ বড় আকারের ঘাই। আচ্ছা। মানে বেশ ভাস করে উঠতেছে এরকম। আচ্ছা। তো চিন্তা করছে কি, এত এই মাছের এই পুকুর, ছোট পুকুর, এটার মধ্যে এরকম কি,
এরকম একটা অবস্থা কেন? এবং তারপর দেখতেছে যেখানে বড় ঘাই দিচ্ছে তার আশেপাশে অনেক ছোট ছোট অনেকগুলো মাছের মতো এরকমই উঠতেছে। তো অনেকক্ষণ তাকে একটু হেঁটে সামনে গেছে। তো এই সময় হঠাৎ করে ও দেখে যে একটা মানুষের মাথা আর কি, মানুষ মাথা তুলছে, মাথা তুলে বলতেছে বাবা গো এরকম চিৎকার করতেছে। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে রাসেল ভাই। হ্যাঁ, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে মানে জান নিয়ে দৌড় দিছে আর কি। তো দৌড় দিয়ে আসার পরে তো কাছে আসার পর দেখে যে ওখানে কেউ নাই। তো আরো হাটে আসার পর দেখে যে ওখানে টং দোকান, যেখানে চা বেচতো চাচা। তো তাকে যে বলছে যে চাচা আমি তো ওখানে গেছি, এরকম মাছের ইসের মধ্যে মানুষ পড়ে দিচ্ছে এবং চিল্লাইতেছে, খুবই একটা ভয়ের ব্যাপার স্যাপার। তো চাচা বলতেছে যে ওখানে তুমি যেও না, জায়গাগুলো খুব খারাপ। বলে কেন? বলে ওই জায়গাতে এখন চাষ করছে না, বাট কিছুদিন আগ পর্যন্ত এখানে আফ্রিকান মাগুর চাষ করতো এবং ওখানে কিছু খারাপ মানুষ ছিল। তারা কি করতো, ওই মানুষজন আপনার কারোর সাথে শত্রুতা থাকলে তাকে মেরে ওখানে ফেলে দিত এবং ওই মাছ নাকি খেয়ে ফেলতো। তো বলে যে এখনো ওই জায়গাতে মানুষ হাঁটে না, প্রায় দেখে যে এরকম মানুষ ওখান থেকে উঠে চিৎকার করতেছে বা আর্তনাদ করতেছে ঠিক ওই পুকুরের পাশে, অন্ধকারের মধ্যে বসে আছে, চিৎকার করতেছে এরকম। তো পরবর্তীতে ওইটা তো ওই সময়কার ঘটনা, সে মনে করেন এটা ভুলে যায়। তো ও পরবর্তীতে কিন্তু আরো যখন বড় হওয়ার পরে ওই এলাকা দিয়ে সে ঘোরাফেরা করতো, যেত আর কি বন্ধুর বাসার আশা। তো একদিন বলছে যে ও গেছে ওখানে ওই জায়গাটা দিয়ে যাচ্ছে, ওই যেখানে ও পুকুর দেখছিল ওই জায়গায়, যে দেখে যে একটা বাড়ি হয়ে গেছে ওখানে আশেপাশে, এসে একটা গলির মতো আছে, পুরাই চেঞ্জ একটা সিনারিও। তো ওখানে কারেন্ট চলে গেছে আর কি। তো যাচ্ছে, তো ও যে দেখে যে ওই বাসার যে চিপার মধ্যে যে যেখানে ফুল গাছ টাছ করে আর কি, দুই পাশে পাতা বাহারের মধ্যে গাছ লাগানো, তো ওইখানে দেখে ছায়ার মধ্যে কি যেন বসে আছে। বসে ওখানে কি জিজ্ঞেস করছে যে আমাকে চিনছোস, আমার চিনছোস? তো সে খুব থতমত খেয়ে গেছে, এরকম অবস্থা, আমার চিনছোস গলার পুরুষালী গলার আওয়াজ। তো ও হেঁটে ওখানে গেছে, যে দেখে কেউ নেই, জায়গাটা পুরাই ফাঁকা। তো এখন ও বললো যে এটা যে হতে পারে যে এই জায়গায় কিছু একটা আছে, ও আগে দেখছে এবং নেক্সট টাইম সে একই জিনিস এক্সপিরিয়েন্স করছে, এরকম কিছু একটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পরবর্তী কাহিনীর জন্য। এবং আমরা ঘটনা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। হ্যালো, ধন্যবাদ রাসেল ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম শুভ, আমি আসছি ধামে থেকে। আজকে আমি যে ঘটনা বলবো সেটা আমার ফ্রেন্ড বন্ধুকে নিয়ে, বন্ধু এবং বন্ধুর মাকে নিয়ে। এটা 2002 কিংবা 1-এর দিকে ঘটনা। ওই সময়টা হ্যান্ডসেট ছিল খুব কম, ল্যান্ডফোন ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা জব করতো, তো সে স্বাভাবিকভাবে রাত 7-8টার দিকে বাসায় আসতো। তো একদিন হঠাৎ করে আসতে খুব লেট হচ্ছে, অলরেডি 8:30-9টার দিকে 9টা বেজে গেছে। তো ওই মুহূর্তে তার মা এবং বাবা, তার মা এবং তার যে ছেলে জুবাইর, তো সে বলল যে তোমার বাবা অনেক লেট করে আসছে, চলো তোমার কাকার পাশে ওখানে ল্যান্ড ফোন আছে, ওখানে যে ফোন দিই তোমার বাবা কোথায় আছে, কখন আসবে। এই বলে রুম থেকে বের হবে। তো আমি আগেই এখন বলছি, ওদের রুমটা হলো 3 পাশ ঘর। ওর দাদি এক পাশে থাকে, আরেক পাশে ঘর ভাড়া দেয় আর কি, ভাড়াটিয়া থাকে, আর এক পাশে ওরা থাকে। তো পুরো বাড়িটাই বাউন্ডারি করা। তো ওরা যখন বের হচ্ছিল আর কি, দরজা খুলে যখন বারান্দায় বের হয়েছে, বারান্দা গ্রিল করা আর কি। তো বারান্দায় গ্রিলের সামনে যখন গেছে আর কি, বারান্দায় দেখে যে দুয়ারে একটা সাদা শাড়ি পরা মহিলা, আঁচলগুলা আপনার দুয়ারে মাটিতে আর কি মিলে আছে। তো প্রথম ওর মা এবং জুবাইর দেখে ভাবছিল যে দাদি, এত রাতে দাদি কেন বের হলো, অলরেডি লাইট অফ দাদির ঘরে। দেখার পর ওর মা একটু জড়িয়ে কি চিৎকার দিয়ে বললো যে এই আপনি কে ওখানে। তো যখনই কথাটা বলছে ওই মুহূর্তে ওই যে দাঁড়িয়েছিল যে মহিলাটা আর কি, সে ওদের দিকে ফিরে তাকায়।
ফেতা করার পর এতই একটা বিশ্রী একটা চেহারা, মানে জুবাইয়ের মা দেখার সাথে সাথে একটা চিকার দিয়ে জুবাইয়ের চোখ ধরে ফেলছিল। যে কারণ জুবাই দেখে ছোট, বয়স তখন অনেক কম, যদি দেখে ভয় পাবে, তো চোখ ধরে ফেলে। চোখ দেওয়ার পর একটা জোরে চিকার দেয়। চিকার দেওয়ার পর ওই মহিলা আস্তে আস্তে ঘর থেকে, মানে দুয়ার থেকে আর কি, দুয়ার থেকে ওদের যে ঘেট ছিল, ঘেরের দিকে আস্তে আস্তে বের হয়ে যায়। তো এটা করে আর পরে আর বের হয়নি। তো অনেক এই মহিলা ঘর বাড়ি থেকে বের হওয়া যাওয়ার পর সে একটু চিলাচিলি করলো বাসায়, তার কাকা সবাই আসলো কি। আসার পর তারপর সবাইকে বলে এই ঘটনা। তো তারপর জানা গেল যে ওর বাবা আসলো, জানা গেল যে ওদের বাসায় মানে এইরকম একটা জিনিস সবসময় ঘোরাঘুরি করে আর কি। তো কোনো ক্ষতি করে না আর কি, পারিবারিক যারা আছে ওখানে ক্ষতি করে না আর কি। এই ছিল আমার একটা ছোট একটা ঘটনা। ওকে, আপনার আরেকটা ঘটনা আমরা শুনে ফেলি চটপট। আমার একটা ঘটনা ছিল, সেটা হলো আমার বন্ধু বাবু, আমরা অনেকে ছিলাম সেদিন। তো হঠাৎ করে প্ল্যান করলাম, আমাদের এলাকায় একটা বিল ছিল। তো আমরা সবচেয়ে বেশিরভাগ বিলটার নাম বলি কাজিয়াঙ্গের বিল আর কি। তো পরিমাণ একটু বড় ছিল বিলটা আর কি। তা আমরা বিকেলে মাঝে মাঝে নৌকা দিয়ে ঘুরতাম বিল দিয়ে। তো সেদিন আমরা প্ল্যান করলাম যে আজকে ঘুরবো। তো ঘোরার জন্য আমরা সেই বিলে গেলাম। আমরা ছিলাম মিনিমাম 5 থেকে 6 জন ছিলাম। নৌকা ছিল, অনেক বড় নৌকা ছিল। মিনিমাম সেই নৌকার 12-13 জন যদি নৌকা উঠতাম কোনো সমস্যা হতো না। তো সেদিন আমরা নৌকায় উঠে ঘোরা শুরু করলাম। তো এটা ঘোরা আমরা যখন ঘুরি তখন আসরের নামাজের পর শুরু করলাম আর কি ঘুরতে। তো একটু ঘুরতে তো আমরা ওখানে প্ল্যান করলাম যে আমরা ওখানে যে একটা বিলের উপরে যে একটা টং থাকে আর কি, যেখানে পাহারা দেয়, সেই টঙে যাবো আর কি। প্ল্যান করলাম যে চলো যাই, আমরা টঙে যাই, বসি একটু কতক্ষণ। তো এই বলে টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো যেতে তো টঙের সামনে যখন আমরা নৌকা ভিড়াইছি, ভিড়ানোর পর বাবু ছিল সবার সামনে, আমাদের বড় ভাই ছিল বাবু। তো বাবু মানে টঙে ফার্স্ট উঠে আর কি। ওঠার পর আমরা দুষ্টুমি করে আর কি নৌকাটা ধাক্কা দিই আর কি, টং থেকে ধাক্কা দিয়ে আমরা চলে আসি। তখন যখন ব্যাক করা শুরু করি তখন বাবু বলতেছে এই আমাকে নিয়ে যা, আমার সাথে তোরা এমন করছ কেন, নিয়ে যা। তো বলছি বাবু ভাই তুমি থাকো, আমরা আসতেছি, আমরা মুড়ি চানাচুর নিয়ে আসি, মুড়ি চানাচুর খাবো আজকে আমরা, তুমি বসো 10 মিনিট মধ্যে আসতেছি। এই কথা বলে আমরা চলে গেলাম পাড়ে। তো আমরা দোকান থেকে মুড়ি চানাচুর কিনে মোটামুটি 10 মিনিট চলে গেল। আমরা ব্যাক করছি, নৌকায় উঠছি। তো উঠে আমরা টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো টঙে গিয়ে সেখানে দেখি যে বাবু ভাই শুয়ে আছে। তো আমরা টঙে বসলাম। বসার পর মুড়ি চানাচুর নিয়ে বসলাম। বাবু বলছে বাবু ভাই উঠো, মুড়ি খাবা, উঠো। তো বাবু ভাই কোনো উঠছে না, কথা বলতেছে না। তা বললাম বাবু ভাই, আবার বলা হলো বাবু ভাই উঠো, মুড়ি খাবা আসো। তো বাবু উঠে বললো যে আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দেয়, মাছ খাবো। তো আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার হঠাৎ করে এই ধরনের কথা। ভাই ফাইজলামি করো না, আসো মুড়ি খাও। কয় না আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। তো আমরা ঘটনাটা ক্যাচ করলাম যে হয়তো বা কোনো খারাপ কিছু বা হয়েছে। তো আমি বললাম আমরা সবাই প্ল্যান যা মুড়ি খেতে হবে না, চল আমরা ব্যাক করি। তো আমরা সবাই যে নৌকা উঠলাম। তো নৌকা ওঠার পর আমরা যখন 5 জন আসছিলাম, একদম হালকা ছিল। তো যখন বাবু ভাই যখন নৌকা উঠলো, ওঠার পর নৌকাটা এতই ভারী ছিল যে মনে হচ্ছিল যে এখানে আরো বেশি লোক, আরো 5-6 জন বেশি আছে আর কি, মানে ডুবো ভাব আর কি। তো আমরা অনেক কষ্ট করে আর কি একটু পাড়ে গেলাম। পাড়ে যেতে বাবু ভাই পায়ে নেমে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পর আমরা তার বাবুর পিছিয়ে দৌড় দিছি। তো বাবু ভাই কই যাও বাবু, তোর কারো কথা শোনে না, সে দৌড় দিছে। তো সামনে একটা হুজুর ছিল, তো তার সাথে সামনে বাবু ভাই পড়ে গেছে। তো হুজুর বললো এই কোথায় যাচ্ছে, আমরা চলে যাবো। হুজুর বাবুকে থামা। তো হুজুর বাবুকে থামাইছে। থামার পর বলতেছে কই যাও, তো আমরা ওই মুহূর্তে চলে আসলাম। তো হুজুর বলতে কি আমি এরকম ঘটনা এই হয়েছে, টঙে যে ঘুমাই পড়ছে, আর কিছু বললে বলে মাছ খাবো। হুজুর ঠিক আছে, বুঝতে পারছি, ওকে তুমি নিয়ে যাও বাসায়, আমি আসতেছি। তো ওকে বাসায় আমরা মানে টেনে নিয়ে যাচ্ছিল না, এত শক্তি ছিল ওর হাতে যে ওকে টেনে নিয়ে যাচ্ছিল না। তো আমরা উঁচা করে নিয়ে গেলাম এক হিসাবে সবাই মিলে। তো বাসায় নিয়ে গেলাম, ওর বাবা মা আসলো, বলে কি হয়েছে, আমি কিছু বললাম না। আমি বললাম না এমনি কিছু হয় নাই, দেখছি। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি, ও অনেক কিছু জানতো, শোয়েব ছিল নাম। তো ওকে আমরা বললাম যে এরকম ঘটনা, বাবুর সাথে এরকম হয়েছে, তুমি একটু আসো, হয়তো বা খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু ধরছে ওকে, তুমি আসো এখানে। তো ওকে আসার পর ও আসলো। আসার পর বাসা আসার পর ওকে দেখলো যে না হ্যাঁ কিছু একটা হয়েছে, যেহেতু একটু অন্যরকম ব্যবহার করতেছে। তো ওর হাতে কায় আঙ্গুল
ধরছিল, তারপরে ওকে সমাধান করে এটার। হ্যাঁ, কয়েকবার ধরার পরে আর কি এটাকে মানে যে জিন ছিল সেটাকে ছাড়িয়ে দেয়। একটা জিনের নাম ছিল গণেশ, সে অনেক কষ্ট করে পরে ছাড়ানো হয়েছিল আর কি। তারপর যাওয়ার সময় সে কিছু করে, এটা সবসময় থাকে। হ্যাঁ, যাওয়ার সময় সে বললো যে শোয়েব বললো যে তুমি যে যাবা এটা প্রমাণ কি? তো বললো যে জিন বললো যে আমি যাবো, আমি যাওয়ার সময় যে বাইরে যে নারকেল গাছটা আছে এটা আমি যাওয়ার সময় নারকেল গাছের ডাল ফেলে যাবো। কিন্তু এরপরে একটা মজার ঘটনা ঘটে, সে মানে এরপরে যে ঘটনাটা, যেটা এরপরে যে ঘটনাটা না, এই ঘটনারই পরের অংশটুকু। হ্যাঁ, এটা যখন যায় আর কি, তো আমরা সবাই ছিলাম পাশে, সবাই বিছানার পাশে ছিলাম। অত এটা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, বাবু যে ওর শোয়েব যে ওর কাঙ্গুল ধরেছিল, যখন চলে যায় ওই মুহূর্তে প্রায় এক হাতের মতো, মানে এক হাতের মতো ওকে উঁচা করে ফেলে। কেউ ধরেনি, উঁচা হয়ে যায়, মানে একদম মানে ওকে উল্টা ঘুরে ফেলায় অটোমেটিক, ও নিজে ইচ্ছা করেনি। তারপর অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। তো এটা করেই ও বাইরে চলে যায়, বাইরে যাওয়ার পর ওই নারকেল গাছটা ফেলে চলে যায় আর কি। তারপর আর কোনো বাবুর সাথে কোনো এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আর কি বাবুর আমাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাবো আমাদের পরের লিসেনারের কাছে, আমাদের গেস্টের কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি মোহাম্মদপুর থেকে আসছি। জি বলেন। আমার ঘটনা হইতেছে যে আমি আমার বাড়ি থেকে নানা বাড়ি যাওয়াকে নিয়ে কেন্দ্র করে আমার ঘটনা। তা আমি হঠাৎ একদিন বাড়িতে ছিলাম, তো আমি যখন মন চাইতো আমি তখনই আমার নানা বাড়ি যাইতাম। আমার নানা বাড়ি আমার বাড়ি থেকে 5-7 কিলো দূরে, 5 থেকে 7 কিলো দূরে। তো আমি একদিন হঠাৎ সন্ধ্যা 7টা, 7:30 থেকে 8টা এরকম এর মধ্যে, তো আমি একদিন বলতেছি আম্মু আমি নানা বাড়িতে যাবো। তা আমি বলতেছে কি জন্য যাবি তুই? আমি বললাম এমনি যাবো। তা বললো, আর কিছু বললো না সে। তা তখন আমি আমার বাইসাইকেল নিয়ে আমি আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তা ওইখান থেকে আমার বাড়ির সামনে মেন রোড পার হয়ে আমার নানা বাড়ির যে ছোট রাস্তা, সে রাস্তায় আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তা তখন আমি যাইতেছি ওইখানে সামনেই একটা বড় বাঘ, বাঘের সাইডে বড় মানে বাসতলা বলে ওইখানে বড় বাঘের ওইখানে মাঝে মাঝে ডাকাতি হইতো। এখন মাঝে মধ্যে ঈদ কিংবা অন্য কোনো সময় ডাকাতি হয়। তো আমি ওই সময়টায় আমি মাঝে মাঝে একা ফিল করতেছি যে আমি ভয় করতেছি, মনে ভয় লাগতেছে ওখানে। তখনই ঠিক ওই বাঘ সোজা গেলাম, তখনই পিছন থেকে একটা মোটরসাইকেল আসলো। মোটরসাইকেলের আলোয় আমি বাঘটা ঘুরলাম আর মোটরসাইকেলটা চলে গেল। তো ওই আলোয় আমি সামনে দেখতে পারলাম যে একটা সাইকেল যাইতেছে, বাইসাইকেল, একটা লোক যাইতেছে। তখন ওই যে বাসতলা ওইখান থেকে সামান্য একটু আগায়ে একটা মাটির রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমি মানে সচরাচর মানে চলাচল করি আমার নানা বাড়ি। তা ওইখান দিয়ে আমার একটু সমস্যাবিধার কারণে আমি ওই রাস্তা দিয়ে যাবো না, আমি মানে পরে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাবো। পরে আমি ওই বাইসাইকেলটা যাচ্ছে, তা আমি ওই সাইকেলটা ধরার জন্য দ্রুত মানে গেলাম। তা আর ওই দিনকে সারাদিন বৃষ্টি নামছে, আর ওই সন্ধ্যার সময় হালকা বৃষ্টি নামে। তা আমি ওই সামনে দ্রুত চলে যাই, আর ওই রাস্তার যে মাটির রাস্তাতে যাবো ওইখানে দাঁড়াইছে। সামনে দেখতেছি যে সাইকেল মানে ওই সাইকেল আর নাই। তখন আমি ভাবলাম যে সাইকেলটা নিশ্চয়ই রাস্তা দিয়ে গেছে। তা তখন আমি ওই রাস্তা দিয়ে সাইকেলটা ঢুকাই দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মাটির মানে বৃষ্টিতে মানে কেদা হয়ে গেছে, যা সাইকেল ওই উঁচু করে নিয়ে যাইতে হবে। তা সাইকেল উঁচু ছাড়া আমি চালাই যেতে পারবো না। তখন এখানে আমি থামি আমি বেল মানে সাইকেলের বেল বাজাইতেছি যে লোকটা আছে কি নাই। তখন আমি দেখতে পেলাম যে লোকটা নাই, সাইকেলটা এক জায়গায় মানে স্ট্যান্ড ফেলায় দাঁড়ানো আছে। তা আমি ভাবলাম যে হয়তো বা লোকটা কোথাও গেছে, কোনো কাজ করতেছে। এইভাবে আমি আবার সাইকেল বেল সমানে বাজাচ্ছি, কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না, কোনো লোক পাচ্ছি না। তা আমি প্রায় এক মিনিট আমি ঘোরাফেরা করে আমার সামনে তাকাচ্ছি। তখন আমি দেখতেছি যে ওই সাইকেলের জায়গায় একটা সাদা গরু মানে হামুদে ঘাস খাওয়ার মতো দাঁড়ায় আছে। তো আমি আসলে ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম। এমন অবস্থায় আমি অতিরিক্ত ভয় পেয়ে উঠে আমার গা এখন শিউরে উঠতেছে, মানে খুব ভয় পাইছিলাম আমি ওই সময়। ভয় পাওয়ার তারপর আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সামনে যে বিকল্প রাস্তাটা, ওই রাস্তাটায় আমি চলে যাই। আর ওইখানে যে অবস্থা, ওইখানে একটা বড় পুকুর ছিল, যে পুকুরে কোনো সময় পানি থাকে না, মরা পুকুর, চারপাশে বড় বড় গাছ, তেঁতুল গাছ, আর ওই রাস্তার পাশ দিয়ে বড় বাঁশ মানে একবারে হেলে রয়েছে,
এমন অবস্থা, মানে আমি আগে যেতেছিলাম না, ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে ওই একটা লোক ছিল, মানে মামা হয়, তার মাধ্যমে নানা বাড়ি যায়। নানা বাড়ি যাওয়ার পরে এই ঘটনা খুলে বলি, আমার নানি আমাকে একটা গরম পানি করে লোহা দিয়ে লবণ দিয়ে আমাকে খাওয়াই দেয়। তারপরে আর একটা মানে কি সিস্টেম আমি বলতে পারলাম না, ওই পানি গরম করে মানে আগুনে গরম করে ওর ভিতর কি দিয়ে আমাকে ওই রাত্রি গোসল করে ফেলায়, গোসল করে আমাকে। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে হুজুরের কাছে নিয়ে যায়, তখন ওই হুজুর আমাকে পানি পরাই দেয়, খাই আর ঝাড়ি দেয়। তারপর আবার নেক্সট টাইম আর অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ঘটনা শুনি, সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে ফেলে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার এগেইন। আসলে ভাই এখন যে ঘটনাটি বলবো এটা আমার যে জেলা, রাজবাড়ী জেলারই একটি হসপিটালের পাশের একটা এরিয়া। তো হসপিটালের ঠিকানাটা আমি বলতে চাই, সেটা আমাদের রাজবাড়ির একদম সদরের কাছে মাটিপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা এলাকাটা অবশ্যই পরিচিত থাকবেন। তো ওখানে একটি মানে একটা অনেক আগে থেকে পাকিস্তান পিরিয়ড থেকে ওখানে একটা কমিউনিটির ছোট্ট একটা হসপিটাল ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে, মোটামুটি আজকে যে ঘটনাটা সেটা ওই জায়গাটা কেন্দ্রিক আর কি। তো ৭১ সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয় তখন ওই এরিয়াটা মানে অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন কিন্তু ওই সুযোগে অনেক ডাকাতির প্রবণতাও তখন কিন্তু অনেক ছিল। তো ওই এলাকার একটা কুখ্যাত ডাকাত ছিল, উনি সুযোগ পেলেই ওই যেহেতু পুরুষ লোক অধিকাংশ বাড়িতে থাকতে না পাকিস্তানি মিলিটারিদের ভয়তে, বা অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তো যার কারণে ওই সুযোগে ওই এলাকাগুলোতে তারা ডাকাতি করতো। যখন একজন কুখ্যাত ডাকাত ছিল, তো উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ডাকাতি করতে আসতো, শুধু ডাকাতি করে উনি ক্ষান্ত হতেন না, ওই ডাকাতির ওইখানকার স্থানীয় যারা ছিলেন মানে ওই বাড়ির লোকদেরকে মানে খুবই নৃশংসভাবে উনি হত্যা করতেন। এবং ওনার ওই নৃশংসতার যদি বর্ণনা দিতে যেতে লিসেনারদের মানে শরীরের মানে লোম দাঁড়িয়ে যেতে পারে, এতটা নৃশংসভাবে উনি হত্যা করতেন। সেই কারণে ওনার প্রতি সবার খুব মানে ক্ষিপ্ততাও ছিল অনেক বেশি। তো যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায় তখনও কিন্তু ওই দেশ স্বাধীনতার পরেও কিন্তু বেশ ডাকাতির প্রচলনটা ছিল, বাট কমে আসে। এবং ওই ডাকাতের যে সাঙ্গপাঙ্গ যারা ছিল এরা বিভিন্ন সময় ওই মানুষজনের হাতে ধরা পড়েছে, গণপিটুনিতেই তারা মারা গেছে। এজন্য একমাত্র উনি ছিল ওনার দলের মধ্যে বেঁচে, যিনি সর্দার ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন। তো শেষ দিকে এসে উনি ওই ছিটকে চুরি শুরু করেন আর কি, ছোটখাটো চুরি, কারণ ওনার ওই সাঙ্গপাঙ্গ যেহেতু ছিল না, একা একা চুরি করতে যেতেন উনি, ডাকাতি করতেন না। তো একদিন ওই গ্রামেই ওই চুরি করতে গিয়ে ধরা পড়েছেন উনি, এবং সবাই তো ওনার প্রতি এমনিতেই খুব ক্ষোভ। এবং যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যান, মানে লোকজন তো মানে লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে এবং ওনাকে কয়েক মিনিটের মধ্যে পিটিয়ে মেরে ফেলে ওই ডাকাতটাকে। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, কারণ মানুষ মৃত্যুর পরে সে যত পাপী হোক আল্লাহর দরবারে চলে যান, তার নাম নিয়ে কোনো ধরনের বদনাম না করাটাই তাকে জাজ করার ক্ষমতা আসলে আমাদের নাই। একমাত্র আল্লাহ তাআলাই ওনার যেহেতু চলে গেছেন, আল্লাহ ওনার ফয়সালা করবেন উনি ওনার সম্পর্কে, ওনার কর্মফল সম্পর্কে। তো যাই হোক, তো এর মধ্যে একটা ছেলে, এই ছেলেটা একটা বড় কুড়াল নিয়ে এসেছিল যে তাকে হত্যা করবে। কি কারণে হত্যা করবে? যুদ্ধ চলাকালীন সময় ওই ডাকাতটা সাঙ্গপাঙ্গ নিয়ে যখন তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, এই ছেলের সামনেই তার বাবাকে খুবই নির্মম ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ডাকাতটা নিজের হাতে এটা করেছিল, এই জন্য ওর ইচ্ছা ছিল যে ওই ডাকাতটাকে সে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে। কিন্তু যখন এসে দেখলো যে ডাকাতটা মারাই গেছে, কিন্তু মনের ক্ষোভ ঝাড়ার জন্য সে কুড়াল দিয়ে এক কোপ দিয়ে ডাকাতের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এবং ডাকাতের জানাজা না করে, লোকজন তো আসলে লোকটা খারাপ ছিল, কেউ জানাজা করে নাই, তার জানাজা না করে হসপিটালের পাশে গর্ত করে ওই রাত্রেই তাকে পুঁতে রাখে আর কি। তো এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো। এটা আমি এবং ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললাম, এখন থেকে হলো ঘটনাটা শুরু হলো আর কি। আমি এখন 3টা ঘটনা বলবো, ছোট ছোট কিন্তু এই রিলেটেডই, জিনিসটা 3 ভাবে ঘটেছে, বুঝতে পেরেছি, সেটা আমরা বলবো এখন। প্রথম যেটা, এই যে ওনাকে যখন দাফন করে দেওয়া হলো ওখানে, এরপর থেকে ঝামেলাটা শুরু হলো। একবার একজন লোক, যিনি এই ঘটনাটা আসলে মেইন যিনি বলেছিলেন, তার হলো নির্মল আর কি, স্থানীয়, সে আসলে বারবার বা নাপিত যেটা বলি আর কি, উনি ওই প্রফেশনে বর্তমানে আছেন।
নির্মলের দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল আর কি। তো তার দাদা একদিন আসছিল রাতের বেলা দোকান বন্ধ করে, মানে গভীর ওদিন কোনো কারণে হয়তো অনেক রাত হয়ে গেছে আর কি, হাতে হারিকেন ছিল, হালকা বৃষ্টিও তখন পড়ছিল, আজকের যে অবস্থা আর কি এরকম বৃষ্টি ছিল। তো উনি যখন আসছিলেন তখন হঠাৎ দেখলেন ওই হসপিটালের বারান্দায় একজন লোক বসে আছে এবং পার কাছ দিয়ে একটা বিড়ালের মতো কি যেন ঘোরাফেরা করছে। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে হসপিটালের বারান্দায় লোক তো থাকার কথা নয়, কিন্তু পার কাছে আবার বিড়াল কি যেন একটা প্রাণী ঘোরাঘুরি করছে। উনি হারিকেন নিয়ে চিৎকার দিয়ে বললেন যে কে রে ওখানে। যখন কে রে ওখানে বলেছে, হঠাৎ করে ওই যেই পার কাছে যে বিড়ালটা ঘুরছিল সেই বিড়ালটার মতো ওই প্রাণীটা দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে, ওই লোকটার কাছে চলে আসে, নির্মল দাদার কাছে চলে আসার সাথে সাথে উনি হারিকেন দিয়ে দেখতে গিয়েছেন যে জিনিসটা কি, বিড়াল না কুকুর না কি জিনিসটা। কিন্তু যেই না হারিকেনটা নিয়ে ওই প্রাণীটার কাছে ধরেছেন, দেখে যে প্রাণীটা আসলে একটা কালো বিড়ালের মতোই দেহ, কিন্তু বিড়ালের যে মাথাটা এটা আসলে বিড়ালের মাথা নয়, এটা ওই যে ডাকাতটার মাথা। আচ্ছা, এইটা দেখে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান এই ভয়ঙ্কর এই ঘটনাটা দেখে। পরবর্তীতে এলাকাবাসীর কাছে বর্ণনা করেন রাতের বেলায় জিনিসটা দেখেছেন। তো এলাকাবাসী খুব আতঙ্কিত হয়ে যায়, যে অনেকেই বলে যে আমরা রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখি, কেউ ওই রাতের বেলা পারতপক্ষে ওই হসপিটালের সামনে দিয়ে যেতে চায় না। তো রাসেল ভাই, ওই হসপিটালের পাশেই এখন পর্যন্ত ওখানে একটা হাই স্কুল আছে, এখনো সেই হাই স্কুলটা আছে। ওই হাই স্কুলের যেই দপ্তরি, উনি ওই হসপিটালেই থাকতেন, মানে ওই হাই স্কুলের একটা কক্ষে থাকতেন। উনি হঠাৎ করে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো হঠাৎ গভীর রাত্রে উনি লক্ষ্য করতেন প্রায় প্রতি রাত্রেই যে কে যেন ওই স্কুলের ঘন্টাটা বাজায়, দপ্তরের যে ঘন্টাটা সেটা বাজায়। তো উনি খুব বিরক্ত হন যে এত রাতের বেলা এইরকম রসিকতার তো কোনো মানে নেই, রাতের বেলা স্কুলের ঘন্টা কেন বাজাবে। তো উনি যখনই বের হয়ে যেতেন কাউকে পেতেন না, দেখতেন যে যেই রুমে ঘন্টাটা সেই রুমও তালা মারা, সবকিছুই মানে বন্ধ, কিন্তু ঘন্টা বাজে কোত্থেকে। এবং গ্রামবাসী ওই ঘন্টার শব্দ শুনেছে যে কোথা থেকে ঘন্টা বাজে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, মানে একজন মৃত মানুষ ঘন্টা বাজাচ্ছেন, মানে এই ছবিটা যদি আমরা চিন্তা করি বা এই ভিজুয়ালটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খবর আছে আমাদের আসলে। তারপর একদিন উনি চিন্তা করলেন যে কে ঘন্টা বাজ আমি ধরবো। প্রথম দিকে মনে করেছে হয়তো বা কোনো মানে দুষ্টু প্রকৃতির লোকজন এসে হয়তো বা ঘন্টা বাজে গ্রামবাসীকে বিরক্ত করে, তো এই কারণে। তো একদিন উনি চিন্তা করেছে আমি ধরবো যে এটা কে করে। তো উনি যথারীতি একদিন ওত পেতে আছে, আজকে ঘুমাবো না, যেই না ঘন্টা বাজানো শুরু হবে আমি দরজা খুলেই দৌড় দিব যে কে এই কাজটা করে। যে সত্যি ওই রাত্রে ঘন্টা বাজানোর শব্দ যেই না শুরু হয়েছে, একটা দুটা যেই ঘন্টা বাজিয়েছে উনি দৌড়ে চলে গেছেন ওখানে, 7-5 নামে হাতে লাঠি নিয়ে গেছেন, যে মানে আচ্ছা করে এটা একটা পিটুনি দেবো এরকম দুষ্টামির জন্য। তো উনি যখনই ওখানে গিয়েছেন, গিয়ে দেখে যে লোকটা তো ঘন্টা বাজাচ্ছেন উনি আর কেউ না, ওই সেই জায়গাটা। আচ্ছা, এই দৃশ্য দেখে উনি তো মানে ওনার অবস্থা খারাপ, সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে সকালবেলা ওনার বলা হয় যে আসলে এই কাজটা সে করে। তো এইরকম বিভিন্ন ভাবে মানুষ ওখানে মানে এরকম ভয়ের ঘটনা ঘটতে থাকে। তো এরপর যেটা হয় যে ওই গ্রামেরই একজন খুব মানে গণ্যমান্য ব্যক্তির সন্তান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশেই ছিলেন, উনি মানে যুদ্ধের আগে উনি প্রবাসী ছিলেন। যুদ্ধের পরে যখন দেশে আসেন, তখন দেশে আসার পরে মানে ওই সময় ওদের রাজবাড়ি থেকে এখনো সরাসরি ঢাকার রেল যোগাযোগ নাই, এটা মাঝখানে পদ্মা নদী যেহেতু আছে ওখানে সেতু হয় নাই, রেল যোগাযোগ নেই। উনি ওই ঢাকার থেকে আসতে আসতে অনেক গভীর রাত হয়ে যান। রাত হয়ে যায়, হওয়ার পরে এখন পর্যন্ত আপনারা দেখবেন যে আগে গোয়ালন্দ থেকে সরাসরি রাজবাড়ি যাওয়া যেত, দৌলতদিয়া থেকে যাওয়া যেত না। তো উনি গোয়ালন্দ থেকে ট্রেন ধরে রাতের বেলা এসে নামেন, রাজবাড়িতে এসে নামেন। ওখানে ওনাকে একজন নিতে এসে দেখে অনেক রাত্রে আসছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি দেখে যে ওনার নেওয়ার জন্য কেউ নাই। তো একজন এসে বলে যে ভাই আমি আপনাকে নিতে আসছি। তখন উনি বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি তো একসময় এই এলাকায় চুরি চামারি করতে, ডাকাতি করতে, তুমি কি ভালো হয়ে গেছো? বলে হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি, আমার এখন আমি এইগুলা কিছু করি না। তো মানে গল্প টল্প করতে করতে আসছে, বাড়ির কাছে চলে আসছে উনি। তো অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে ওই ভাইয়াটা, যে এগুলো করবা না, এগুলো ভালো না, এরকম অনেক উপদেশ দিয়েছে। বলে জি এরকম বলে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়িতে চলে গেছে, তখন বাড়িতে যাওয়ার পর উনি বলছে যে আজকে তো ওই চোরটা আপনারা তো কাউকে পাঠান নাই, ওই চোরটাই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তখন বলছে কি বলো, ওই চোরটা তো বেশ অনেকদিন আগেই গ্রামবাসী তাকে মেরে ফেলেছে। তখন উনি তো অনেক শিক্ষিত লোক ছিলেন, উনি তো এগুলো বিশ্বাসই করতেন না যে এটাও হতে পারে নাকি। তারপর উনি এসব প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ এটা হতে পারে। তো এই
একটা ভালো কাজই হয়তো সারা জীবনে ওনার মৃত্যুর পরে এরকম একটা ব্যাপার শোনা যায় আর কি। তো রাসেল ভাই যেই হসপিটালের কথা বলি, এখন সে হসপিটাল আছে। তো সমস্যা হলো যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকলো তখন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে আসেন, আসার পরে উনি একটা রিচুয়াল করেন। তো রিচুয়ালটা করার পর স্টিল নাও ওই হসপিটালে ওই ধরনের কারো ক্ষতি হয় নাই। হসপিটালের পাশে ওখানে হয়তো এখনো অনেক এরকম কিছু অশরীরী দেখা যায়, কিন্তু স্টিল নাও ওই বুজুর্গ ব্যক্তির ওই রিচুয়ালটা করার পরে আজ পর্যন্ত কাউকে ক্ষতি হয় নাই। তো আসলে একটা বিষয় আমি বলি, এর আগেও আমি বিভিন্ন ঘটনার সময় শেষ দিকে এসে বলেছি যে মৃত্যুর পরে এই যে আমরা বিভিন্ন অবয়বগুলা দেখি, এগুলো সম্পর্কে না বললেই না যে কিভাবে এটা আসে, কারণ এটা হয়তো আমাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মৃত্যুর পর আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে যায়, তাদের ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না। অন দ্য ডে অফ জাজমেন্ট, মানে বিচার দিবসে আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ করবেন বিচার করার জন্য, তার আগ পর্যন্ত আত্মা মুক্তি পাবে না। সুতরাং এই যে অবয়বে যেই ভয়গুলো আমরা পাই, এগুলো শুধু দুষ্ট জিনের মানে কাজ ছাড়া কিছুই নয়, এখানে আত্মার কোনো ব্যাপার নেই। হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের পাশে আছেন, আমার সাথে একমত হবেন, উনি এই ধরনের রিচুয়াল করার সময় করেন যে এখানে আত্মার কোনো বিষয় থাকে না, এটা শুধু দুষ্ট জিনেরই বিষয়গুলো থাকে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যাঁ ভাই, আমি হচ্ছি শোভন, র্যামরা অ্যানিমাল থেকে। আমাদের টিমের নাম হচ্ছে স্কোয়াড স্কোয়াড। জি, আমরা ঘটনা যাই। ঘটনাটা আপনি যেটা বলছিলেন, আমরা প্রথম ঘটনাটা একটু শুনি। আচ্ছা ভাইয়া, তো এই ঘটনা হচ্ছে ভাইয়া 2006 সালের। জি, 2006 সালে মেরাদিয়া, এটা হচ্ছে আপনার পোড়াবাড়ি রিলেটেড কাহিনী। জি, তো পোড়াবাড়ির আশেপাশে মানে কিছু গ্রাম ছিল বা বাড়ি ছিল। তো আমি যে ঘটনাটা কালেক্ট করা হয়েছে আমার এক বড় ভাই ইমরান ভাইয়ের কাছ থেকে। তো ইমরান ভাইয়ের কাছ থেকে ঘটনাটা আমরা শুনেছি এভাবে যে পোড়াবাড়ির আশেপাশে একটা বাড়ি ছিল, বাড়ির একটা ছেলে ছিল। তো ছেলের নাম হচ্ছে সুমন, ওর বয়স 7 থেকে 8 বছরের মতো ভাইয়া। তো সুমন অনেকটা মানে চঞ্চল টাইপের ছেলে ছিল এবং অনেকটা কিউট ছিল। তো যার কারণে সুমনকে সবাই আদরও করতো, আবার বকাবকি তো করতোই ওর চঞ্চলতার কারণে। তো ভাই কাহিনীটা এমন ভাবে শুরু হয় যে কোনো এক শনিবারে 12টার দিকে, দুপুর 12টার দিকে সুমন হারায় যায়। আচ্ছা, ঠিক আছে। তো সুমন হারায় যায়। আর বলে রাখা ভালো যে সুমনের বাবা মার আর কোনো সন্তান ছিল না, সুমন একাই তাদের সন্তান ছিল। তো অনেক তদবির করে সুমনকে তারা মানে নিজেদের ইয়েতে আনা হয়। পরে এখন সুমন হারিয়ে যাওয়ার পরে বাবা মা অনেক খোঁজাখুঁজি করে। তো খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয় যে ভাইয়া 2 দিন যাবত তোকে খুঁজে পাওয়া যায় না। তো এর মধ্যে মানে যেদিন হারানো যায় ওদিনই একটা বৃদ্ধ লোক এসে বলে যে সুমনকে আমি দেখেছি পোড়াবাড়িতে। ঠিক আছে। তো পোড়াবাড়ির ওখানে খোঁজা হয়, কিন্তু পোড়াবাড়ির ওখানে আসলে সুমনকে পাওয়া যায়নি, কারণ পোড়াবাড়িটা ছিল পুরোটা দেয়াল দিয়ে ঘেরা। তো পরে ভাইয়া 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পর একদিন সুমনের বয়সী কিছু ছেলে তো বলতেছে যে সুমনকে আমরা দেখছি। তো সুমনকে তোমরা কোথায় দেখছো? তো বলতেছে যে আমি পোড়াবাড়িতে সুমনকে দেখছি। তো এখন কেউ বিশ্বাস করতেছে না, কারণ ভাইয়া পোড়াবাড়ি আবার একটা কাহিনী আছে। আমি ছোট করে কাহিনীটা একটু যদি বলেন তো বলতে পারি। জি বলেন প্লিজ। পোড়াবাড়ির কাহিনীটা হচ্ছে এরকম যে পোড়াবাড়িটা ছিল 3 জন সন্ন্যাসীর। তো 3 জনের মধ্যে 2 জন ছিল মহিলা, একজন বৃদ্ধ আর একজন নারী, আরেকটা ছিল পুরুষ। তো তারা শুধু সন্ন্যাস এবং সন্ন্যাসের জন্যই আর কি বাসায় থাকতো। তো তারা এখানে ধ্যান করতো। তো একদিন দেখা গেল যে বাড়িটায় আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়ার পরে বাড়িটা যখন মানে আগুন নিভানো হলো, তো নিভানোর পরে আর বাড়ির ভিতরে কোনো লাশ খুঁজে পাওয়া যায়নি ভাইয়া। তো এতে হয়েছে যে গ্রামের লোকজন বিভিন্ন ধরনের মতামত দিছে যে হতে পারে যে লাশটা হতে পারে তারা সন্ন্যাস করতে করতে গায়েব হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। আবার কেউ কেউ বলতেছে যে বাড়িটা তারা সকালে আগুন লাগিয়ে তারা গ্রাম ছেড়ে চলে গেছে। আর বাড়িটা ছিল আপনার চারপাশে দেয়াল দিয়ে ঘেরা। আচ্ছা, দেয়াল দিয়ে ঘেরা, এত উঁচু দেয়াল যে এখানে একটা 7-8 বছরের বাচ্চার তো যাওয়ার প্রশ্নই আসে না। প্লাস হচ্ছে আমাদের মতো বয়সের ছেলেদের মেয়েদের যেতেও ওখানে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভাই কাহিনীতে আসি। তো যখন 2টা ছেলে বললো যে সুমনকে আমরা দেখেছি ওই বাসায়, তো কেউ বিশ্বাস করতেছে না। তো এমন সময় ওর সুমনের মামা যে ছিল সে কাহিনীটা মোটামুটি
বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোরা দেখছিস তা আমি যাই দেখি। সে তার 4-5 জন লোক নিয়ে গেল, বাড়ি দেয়াল টপকে ভিতরে গেল। তো ভিতরে যাওয়ার পরে ভাইয়া সে সারা ঘর তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। 1তলা 2তলা ছিল, 2তলাটা ছিল হচ্ছে আপনার টিন শেডের, কিন্তু উপর থেকে টিন মানে পোড়া বাড়ি তো টিন কিছু ছিল না। তো পুরা বাড়িটা তন্ন করে খোঁজার পরেও সুমনকে পাওয়া গেল না। তো যখন তারা ব্যাক করে চলে আসবে, এমন সময় একটা বৃদ্ধ লোক বলতেছে যে আমি টয়লেটের কাছে কিছু একটা দেখতেছি। আচ্ছা। তো টয়লেটের কাছে যেয়ে দেখা হলো যে একটা বাচ্চা উলঙ্গ ভাবে বসে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার পর বাচ্চাকে ডাক দেওয়া হলো, কিন্তু বাচ্চা কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা, রেসপন্স করতেছে না এবং কাউকে চিনতেও পারতেছে না। তো বাচ্চার মা যখন সামনে গেল তখন সে চিনতে পারলো যেটা হচ্ছে তারই ছেলে সুমন। পরে বাচ্চার মা তাকে কোলে করে নিয়ে আসলো, আর বাচ্চা তার মাকে শুধুমাত্র চিনতে পারলো আর মা বলে ডাক দিল। তো বাচ্চার মা তাকে কোলে করে বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে, মানে এত কষ্টের করার পরে ছেলেকে পাওয়া গেল, আদর যত্ন হলো। তো ভাইয়া কিছুদিন পর লক্ষ্য করা গেল যে ছেলে আস্তে আস্তে শুকায় যাচ্ছে। শুকায় যাচ্ছে বলতে এমন ভাবে যে তার শরীরে শুধু চামড়ার হাড্ডি আছে, মাংস বলতে কিছু নেই। চামড়ার হাড্ডি আছে, মাংস বলতে কিছু নেই। তো তারপরে হচ্ছে যে তার খাবার, মানে সে আগে খুব কমই খেত, এখন মানে সে এত পরিমাণে খাবার বাড়িয়ে দিয়েছে। যেমন হচ্ছে ভাইয়া আমি উদাহরণ একটা দিই, তখন 2006 সালের দিকে একটা ডানো দুধের ডিব্বা পাওয়া যেত, 1400 না কত টাকা জানি দাম ছিল, আমার ভাই খেয়াল নেই, মানে বড় একটা ডিব্বা। ও এই দুধের ডিব্বা এক বসায় খায় উঠতো। তারপর সুজি দেন বা যে কোনো ধরনের খাবার দেন, ওইটা খেয়ে ফেলতো। তো এটা সবাই মানে একটু অড লাগার কারণে সবাই এটা নিয়ে কথা বলতো, মানে এটা যথেষ্ট অড লাগার কথা। হ্যাঁ। তো পরে যখন বাবা আসে, বাবা জানতে পারে, তো বাবা বলে যে আমার ছেলে, আমার একটা মাত্র ছেলে, ও যা খুশি খাক, আমার তো টাকা পয়সার অভাব নেই, ও যা খুশি খাক, সমস্যা নেই। তো এটা মানে অতটা কেউ গুরুত্ব দেয় না। পরে ভাই আস্তে আস্তে চলতে থাকে দিন, মানে মাঝখানে মনে হয় 4-5 দিন চলে গেছে। তো যাওয়ার পরে একদিন হঠাৎ করে সুমনের মা লক্ষ্য করলো যে সুমন তার ডান হাতের প্রথম আঙ্গুলটা সে চাবাচ্ছে। চাবানোর এইটা দেখার পর সুমনের মা করলো কি, সুমনের হাতটা সরিয়ে দিল। আচ্ছা। তো সরিয়ে দেওয়ার পর সুমন কান্নাকাটি শুরু করলো। ও ভাই একটা কথা বলতে ভুলে গেছি আমি, যে সুমন 2টা সেন্টেন্স শুধু বলতে পারতো, মা আর হচ্ছে খাবার, কিছু খাবো খেতে দে, কিছু খাবো খেতে দে, এই কথাটা বলতে ভুলে গেছি। তো ও দেখা যেত যে মানে যখন ওকে খাবার দেওয়া হতো না বা কিছু হতো না, তো ও আঙ্গুল চাবাচ্ছে। তো এই আঙ্গুল চাপানোর ফলে পরে এটা ওর হাত সরাই দিল, কান্নাকাটি করতো। পরে হচ্ছে আবার ওর মা যখন আঙ্গুলটা মুখে দিয়ে দিত, তখন আবার সব চুপ, ঠিক আছে। আচ্ছা। তো ওই রাত্রের বেলা সুমনকে বিছানায় যখন ঘুম পাড়ানো হলো, তখন দেখতেছি সে ওই আঙ্গুল চামাতে ঘুমিয়ে পড়ে। পরে সকালবেলা যখন সুমনের মা উঠলো, তো সে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে। যখন সে রুমের ভিতর আসলো, এসে সে একটা বিকট একটা চিৎকার দিল। চিৎকার আশেপাশের লোকজন চলে আসলো। ভাই কাহিনীটা শুরু হলো এখান থেকে, যে লোকজন আসার পরে যা দেখলো যে সুমন তার ডান হাতের ছোট আঙ্গুলটা বাঁধে এবং হাতের কবজির যে হাড্ডিটা থাকে, মোটা হাড্ডিটা, সেই হাতের কবজির যে মোটা হাড্ডিটা থাকে, সেই হাড্ডিটা সেও খেয়ে ফেলছে। মানে 4টা আঙ্গুল আর হাতের কবজির হাড্ডি খেয়ে ফেলছে এবং সে এখনো চাবাচ্ছে, হাতের এই জায়গাটা সে এখনো চাবাচ্ছে। তো এই যে জিনিসটা দেখার পর সবাই তো মানে হাহাকার করতে লাগলো। তো সুমনের দাদি এসে সুমনের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। সরিয়ে দেওয়ার পরে ও কান্নাকাটি শুরু করলো, মানে কামড়াতে আসলো। আর ভাই একটা জিনিস সে খেয়াল করলো যে সে যে তার হাত খেয়ে ফেলছে, কিন্তু বিছানার উপরে 2 ফোঁটা ব্লাড ছাড়া আর কোনো রক্ত নেই। 2 ফোঁটা রক্ত বিছানার উপরে আছে। তো এই জিনিস দেখার পরে সে মানুষকে কামড়াতে আসার চেষ্টা করতেছে। তখন তাকে বেঁধে ফেলা হলো খাটের সাথে, বাম হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। ডাক্তার আনা হলো। তো ভাই ডাক্তার আসার পর ডাক্তার তার বাম হাতে মানে 2 থেকে 300 বার ঘা করলো, কিন্তু কোনো রগ তার হাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে সে ইঞ্জেকশন দিয়ে ওকে অবশ করবে বা কিছু একটা করবে। তো যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সুমনের বাবা মা মানে অতিষ্ঠ হয়ে গিয়ে বললো যে বাদ দেন, আমার ছেলেকে আর কষ্ট দেওয়া লাগবে না, ও যদি মরে যায় আমার কোনো আপত্তি নেই।
এই কথা বলে সে ডাক্তারকে বিদায় করে দিল। তো ডাক্তার চলে গেল। তো ইমরান ভাইয়ের যে কাহিনী বলতেছিলাম, ইমরান ভাই তখন আবার স্পটে ছিল। তো ইমরান ভাই তখন লক্ষ্য করলো ছেলের চোখের দিকে তাকাইলো। চোখের দিকে তাকায় দেখলো কি যে ভাইয়া মানুষ মারা গেলে বা ধরেন আমি যদি একটা মাছের বর্ণনা, যে মাছ যদি মারা যাওয়ার পর ভেসে ওঠে পানিতে, তখন মাছের চোখটা একটা সাদা ফ্যাকাশে একটা রূপ হয়ে যায়। তো ওই ছেলের চোখটাও এরকম ফ্যাকাশে একটা রূপ হয়ে গেছে। তো সেই চোখ দেখার পরে সে আর সাহস করে তার হাত দেখার চেষ্টা করলো না। সে তাড়াতাড়ি চলে গেল একটা মাদ্রাসায় মাওলানা বা মৌলভীকে ডাকতে। তো মৌলভী যখন বাসায় আসলো, তো তাকে যখন হাতটা দেখানো হলো, হাতটা দেখানোর পরে সে ওরে বাবারে বলে চলে গেল এখান থেকে, যে এই কাজ আমার পক্ষে করা সম্ভব না। পরে তাকে যখন ধরা হলো, সে বললো যে এটা গ্রামে একটা মহামারী ঢুকছে, অনেক অনেক ক্ষতি করতে পারে, এই কাজ আমি কেন, কেউই করতে পারবে না, আমার মাফ করে দিয়ে, আমার বাচ্চার অনেক ইচ্ছা আছে, এই বলে সে চলে গেল। তো ভাইয়া তখন সময়টা ছিল হচ্ছে আপনার সবে বরাত থেকে রোজার মাঝখানে যে 15 দিনের মধ্যে একটা গ্যাপ থাকে, ওই সময়টা। তো ওই সময় আবার বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে ইসলাম প্রচারের জন্য কিছু লোক আসতো। তো তাদের একটু বর্ণনা দিতে গেলে এরকম যে তারা ছিল 15 জনের একটা টিম, 15 জনের টিম। তাদের বড় মানে যে সবচেয়ে মানে যে মেন ছিল, তার দাড়ি ছিল আপনার হাঁটু পর্যন্ত, ঠিক আছে? তো হাঁটু পর্যন্ত দাড়ি ছিল। আর যে সবচেয়ে ছোট মানে ছিল, তার দাড়ি ছিল পেট পর্যন্ত। তো এরকম 15 জন তারা এমন ভাবে চলাফেরা করতো যে তাদের দেখলে মনে হতো তারা একজন আরেকজনের ব্যাকআপ হিসেবে কাজ করতেছে। মানে কেউ কোথাও একা একা যেত না, সবাই দুইজনই মানে 15 জনই একসাথে তারা যা কিছু করতে একসাথে করতো। তো সুমনের বাবা এসে তাদের কাছে মানে অনেক আকুতি মিনতি করলো যে আপনি প্লিজ আমার ছেলেটাকে দেখেন, আমার ছেলেটা এই অবস্থা। তো তারা কখনো এইসব কাজে যায় না। তো বাবার এই দেখে তারা বলল আচ্ছা ঠিক আছে, আমরা যাবো আপনাদের বাসায়। তো বাসায় আসার পরে তারা এমন ভাবে দাঁড়ালো যে মানে একজন আরেকজনকে দিতেছে, সাপোর্ট করে দাঁড়িয়েছে, আর বলছে যে আপনারা দরজাটা ফাঁক করে তারপর দাঁড়ান। পরে তাকে যে মেইন হুজুর ছিল, তাকে হাতটা দেখানোর পরে সে হাতটা খুব ভালোভাবে দেখলো। দেখার পরে সে প্রশ্নটা করলো যে আচ্ছা আপনারা কি এখনো বুঝতে পারেননি যে আপনাদের ছেলেটা মৃত? তো এই কথাটা বলার পরে মানে সুমনের মা চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করলো। তো কান্নাকাটি শুরু করার পরে সুমনের মাকে বলা হলো যে তুমি চুপ থাকো, আগে হুজুরের কথা বলতে দাও, তারপর তুমি কথা বলো। বলতেছে, তারপরে হুজুর বলতেছে যে ওর তো চোখটা দেখলে আপনারা বুঝতে পারছেন, কারণ চোখের উপরে একটা ফ্যাকাশে দাগ পড়ছে। এই দাগটা হচ্ছে কেউ মারা গেলে পরে, ও তো শনিবার দিন যেদিন হারায় গেছিল সেদিনে ও মারা গেছে। তো মারা গেছে কিভাবে সেটা ঘটনা সেভাবে বললো যে শনিবার দিন একটা পিশাচ শ্রেণীর কিছু একটা ওকে খেয়ে ফেলছে, মানে ওর ভিতরে ঢুকে ওর রক্ত খেয়ে ফেলছে। তো রক্ত খেয়ে ফেলার ফলে ও ওই দিনই মারা গেছে। কিন্তু পিশাচটা ওর ভিতরে ঢুকে আসে কারণ হচ্ছে ও চাইছিল যে গ্রামে ঢুকে আরো কিছু বাচ্চাদের ক্ষতি করবে, কিন্তু সে ক্ষতি করতে পারেনি, কোনো উপায় পায়নি ক্ষতি করার, কারণ বাচ্চাটাকে খুব আদর করা মানে বাসায় রাখা হয়েছে, কারণ অন্য বাচ্চাদের সাথে খেলতে দেওয়া হয়নি, কিছু হয় না। তারপরে দেখা গেল যে তো এখন সে কারো ক্ষতি করতে না পেরে সে বলতেছে যে মানে সে চলে যাওয়ার আগে সে যে গ্রামে এসেছিল এটার একটা প্রমাণ রাখার জন্য সে বাচ্চার হাতটা খেয়ে ফেলছে, এবং এই প্রমাণ রাখার জন্য সে কাজটা করছে, ইনশাল্লাহ আর কোনো ক্ষতি করবে না, আমি আজকের মতো আসি, এই বলে হুজুরটা চলে গেল। তো ওই দিন রাত্রি ভাইয়া বাচ্চাটা সুমন মারা গেল। তো মারা যাওয়ার পরে সুমনকে কবর টবর দেওয়া হলো। পরে ভাইয়া এখন মনে হয় ওনাদের সন্তান হয়েছে, এরপরে নেক্সট সন্তান হয়েছে। আর ওর বাবা মনে হয় একটু পাগল টাইপের হয়ে গেছিল। পরে ভাই এখন আর কিছু বলতে পারি না, এখন খবর এটার কোনো ব্যাখ্যা আমি জানি না বা ওনার সম্পর্কে কোনো খবর নেই। তবে মেরাদিয়া হাট বা অন্যশ্রীতে একটা পোড়া বাড়ি আছে, এই সম্পর্কে যদি কেউ জানতে চায় অবশ্যই জানতে পারে। ছোট করে দ্বিতীয় ঘটনাটা শুনবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি শোভন। জি। তো আমার যে দ্বিতীয় ঘটনাটা ঘটে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ডের নাম হচ্ছে সোহেল। ও মাঝে মাঝে প্রায় এসে বলতো আমাকে কি আড্ডায় বসতে প্রায় এসে বলতো যে বন্ধু আমি তো একটা স্বপ্ন দেখতেছি কদিন যাবত।
আচ্ছা কিরকম স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে সে একটা মেয়ের পিছে পিছে হেঁটে যাচ্ছে। আচ্ছা। তো হেঁটে যাচ্ছে কিন্তু পরে আর স্বপ্নটার মানে কোনো শেষ দেখতেছে না, যে মেয়ের চেহারাও দেখতে পাচ্ছে না, কিছু হচ্ছে না, মানে প্রায়ই দেখতো 1-1.5 মাস তো স্বপ্নটা ওকে প্রায়ই দেখতো। তো পরে একদিন রাত্রেবেলা আমাকে 2-3টার দিকে আমাকে ফোন দিছে যে আমি তো মারা যেতাম। তো আমি বললাম যে কি স্যার, বললো যে সকালে এসে আমি কাহিনী বলবো তোকে। আচ্ছা ঠিক আছে আয়। সকালে এসে আমাকে বললো যে তো কালকে একটা আমি স্বপ্নটা আবার দেখছি। কোন স্বপ্নটা? ওই যে একটা মেয়ের পিছিয়ে হেঁটে যেতাম। আচ্ছা ঠিক আছে বল কি স্যার। দোস্ত আমি যখন মেয়ের পিছিয়ে হেঁটে যাচ্ছি কালকে রাতে স্বপ্নের ভিতরে, তো আমি হাঁটতে হাঁটতে একটা জনশূন্য একটা মাঠের ভিতরে চলে আসলাম। তো মাঠের ভিতরে আসার পরে দেখলাম কি একটা টেবিল, 2 সাইডে 2টা চেয়ার দেওয়া। তো মেয়েটা অপোজিট সাইডের চেয়ারে বসলো, আমাকে এই সাইডের চেয়ারে বসতে বললো। তো মেয়েটা যখন অপোজিট চেয়ারে বসলো তখন আমি ওর চেহারা দেখে অনেকটা মানে হিপনোটাইজের মতো হয়ে গেলাম। ওর হাসিটা আমার খুব সুন্দর লাগতেছিল। তো আমার আর জাগতিক কোনো খেয়াল নাই, ধ্যান ধারণা নাই। তো মেয়েটা হঠাৎ করে আমাকে ইশারা করে বললো যে তুমি টেবিলের উপরে তাকাও। চোখের ইশারা আমাকে এটা বুঝালো। তো টেবিলের উপরে তাকিয়ে দেখি যে কিছু একটা পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি এটা? তো মেয়েটা আমাকে অ্যান্সার করতেছে যে তুমি চিনো না এটা কি? এটা একটা ব্লেড। তো সোহেল বলতেছে যে আচ্ছা ব্লেড দিয়ে কি করে? তো বলতেছে যে ব্লেড দিয়ে কি করে সেটাও জানো না? এই যে দেখো ব্লেড দিয়ে এরকম হাত কাটা যায়। এই বলে মেয়েটা তার হাতের তালুর নিচে পোজ দিল, রক্ত কেটে ফেললো আর হাত থেকে রক্ত পড়া শুরু করে দিল। তো বলতেছে তুমি এটা কি কাজ করতেছো, তুমি ব্যথা পাচ্ছ না? তো ও বলতেছে না আমার ব্যথা লাগতেছে না, তুমি এক কাজ করো, তুমিও কেটে দেখো। তো ও যেই ব্লেডটা হাতে নিয়ে ওর হাতে কাটতে যাবে এমন সময় পিছন থেকে ওর এক ফ্রেন্ড, ছোটবেলার একটা ফ্রেন্ড লাবণ্য নামে, ও এসে ওর পিছনে হাত দিল। হাত দেওয়ার পর ঘুরে তাকায় বলতেছে আরে তুই এখানে? তো বলতেছে তুই এখানে কি করিস? দোষ দেখ ও সুন্দর ওর হাত কেটে ফেলছে, ব্যথা পাচ্ছে না, আমিও কেটে দেখি ব্যথা পাই কিনা। তো এমন সময় ও যখন টার্ন করে মেয়েটার দিকে তাকালো, তাকানোর পরে ও দেখে ভয় পেয়ে গেল মেয়েটার চেহারাটা ভাই এমন অবস্থা যে মানে একটা বিকৃত হয়ে গেছে চেহারাটা ভাই 5-6 দিন পুরো মানে 5-6 দিন পরে পড়ার 5-6 দিন পরে চেহারাটা যেরকম অবস্থা একটা কালচে দাগ পড়ে যায় এরকম একটা অবস্থা চেহারার। তো এই ঘটনা দেখার পর ও অনেকটা ভয় পেয়ে যায়। তো এমন সময় লাবণ্য ওকে টান দিয়ে বলতেছে যে আয় আমার সাথে আয়, তোর এখানে বসে থাকা লাগবে না। তো উঠতে যাওয়ার সময় ও একটু চেয়ারের সাথে বাড়ি খায়। তো এই বাড়িতে ওর ঘুমটা ভেঙে যায়। তো ভাই কাহিনীটা এখানে শেষ হলে হয়তো ভালো হইতো, কিন্তু কাহিনীটা স্বপ্ন থেকে বাস্তবে চলে আসছে। বাস্তবে আসলো কিভাবে? ও যখন ঘুম থেকে ওঠার পর দেখতেছে যে ওর খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, ওর হাতে একটা ব্লেড। ওই ব্লেড দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্লেডটা ফালিয়ে দেয়, লাইটটা জ্বালায়, লাইট অন করে ও আরো অবাক হয় যে ওর বেডরুমের দরজাটা খোলা। তো ওর দরজাটা কখনো খোলা থাকে না, এ দেখে আরো ভয় পেয়ে যায়। তো আর রাতে কোনো মতে রাতটা পার করে। তো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই ব্লেডটা কি তোর ঘরে ছিল বা কোথায় ছিল? তো ও আমাকে বলতেছে যে আমি 4-5 দিন আগে ব্লেডটা শুধু আমার ফ্রিজের উপরে দেখছিলাম, আমার আম্মুর রুমের পাশে যে ফ্রিজটা আছে ফ্রিজের রুমে দেখছিলাম, কিন্তু আমি ব্লেডটা আমার ঘরে থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি কিভাবে ব্লেড আনলাম, কিভাবে কি করলাম আমি নিজেও জানি না, আল্লাহই বাঁচাইছে। তারপরে ওর মাকে যখন এরপরের দিন কাহিনী বলছে, ওর মা ওকে ওর একটা পুরান তাবিজ ছিল, ভয় পেলে তাবিজটা পড়তো। তো এই তাবিজ পড়ানোর পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, আল্লাহর তার কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনা শোনার জন্য, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যেহেতু সময় আমাদের হাতে কম, আমরা চলে যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি রাসেল ভাই আমাদের এক বড় ভাইয়ের কাছে শোনা, তো অনেক আগের ঘটনা। এটা হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাহিনী আর কি। ওখানকার উনি ওখানে পড়াশোনা করতেন আর কি একসময়। তো ওখানে অনেক কাহিনী নাকি প্রচলিত আছে, মানুষ অনেক কিছু দেখে আর কি সম্বন্ধে। তো উনি যদিও মানে আমার কাছে শুনে বেশ অবাক লেগেছে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক কাহিনী শোনাতে জিনিসটা বেশ সয়ে গেছে আর কি। তো উনি একদিন এরকম ওখান থেকে আসছিলেন রাতের বেলা, ওখানকার উনি ইসে থাকতেন আর কি, হলে থাকতেন। শীতকালের রাত, অনেক রাত হয়ে গেছে। তো হেঁটে আসার পথে তো উনি দেখেন যে ওই এক রিক্সাওয়ালা আর কি উনি দাঁড়া করেছে, জিজ্ঞেস করছে যে আমি যাবো অমুক জায়গায়। তো রিক্সাওয়ালা ওনার সাথে জাস্ট উঠতে ইশারা করছে, উনি উঠছে। তো উনি রিক্সা উঠলেন, ওঠার পর রিক্সা উঠে রিক্সা যাচ্ছে, প্রচন্ড শীত। তো উনি মোটামুটি নিজেকে কভার আপ করে বসে আছেন। রিক্সা চলতে ঠিক ওই ওনাদের যেখান দিয়ে ঢুকে হলের রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছে। তো উনি বলতেছে যে আর কি যে আপনি
এই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু আস্তে চালান, আমার বাতাস বেশি লাগতেছে। রিক্সাওয়ালা খুব স্পিডে টানতেছিল, হু করে যাচ্ছে, বাতাস হচ্ছে। তো রিক্সাওয়ালা কোনো উত্তর দেয় না। তো উনি যখন নাকি এরকম মানে আর কি বেশ হয়ে গেছে, মানে বলতেছে, কথাই শুনে না এবং উত্তরও দেয় না, তো উনি রিক্সাওয়ালাকে এরকম হাত দিয়ে টাচ করছে। যখন উনি হাত দিয়ে এরকম টাচ করছে পিঠের মধ্যে, তখন তাকে মাথায় মাফলার পেঁচানো ছিল রিক্সাওয়ালা, পুরো মাফলারটা মাথার থেকে পড়ে গেল এবং উনি খেয়াল করলো যে মনে হলো যে মাথাই নেই, লাইক জাস্ট মাফলারটাই পড়ে গেল, ভেতরে সলিড কিছু ছিল না। আচ্ছা। এবং উনি এটা দেখে প্রচন্ড চিৎকার করে রিক্সার থেকে লাফ দিয়ে নেমে যায়। রিক্সাটা লাফ দিয়ে নেমে যায়, উনি দেখতেছে যে রিক্সাটা সামনে যেয়ে থেমে গেল, রিক্সাটা কিন্তু চলে যায় নাই। এবং উনি উঠে যখন একেবারে দৌড় দিতে গেছে, ওখানে যেয়ে দেখে যে কোনো মানে রিক্সাওয়ালার চিহ্ন নেই, জাস্ট রিক্সাটা আছে। এবং উনি ওই পথ থেকে মানে কোনো হয়তো দৌড়ায় দৌড়ে বাসা আসছে এবং দোয়া পড়তে পড়তে, এবং উনি বলছে যে এরকম জিনিস নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক হয়। আপনি নিশ্চয় রাসেল ভাইও অনেক শুনেছেন এই ধরনের ঘটনা। রাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার পরবর্তী ঘটনার জন্য। আমরা যে স্টোরিটা শোনাবেন সেটা আমরা একটু সৎকার করবে না, যদিও সে মানে ধর্ম অনুসারে সে সনাতন ধর্মাবলম্বী ছিল, কিন্তু তারাও আগ্রহী না তাকে করতে, কারণ সে পরবর্তীতে ওই ধর্মের বাইরেও উল্টাপাল্টা কাজ করতো আর কি। সুতরাং তাকে কেউ সৎকার করতে যাবে না। তো ওর যে ফ্রেন্ড ছিল সে মোটামুটি দায়িত্বটা নেয় এবং তাকে নিয়ে আপনার ওই সৎকার করবে, পোড়ায় ফেলবে বা সামথিং লাইক দ্যাট, বা মাটিতে পুঁতে ফেলবে, কিছু একটা তাদের একটা রিচুয়াল আছে। তো যাই হোক, তো তাকে লাশ রেখে যায়, সাথে কেউ নাই। তো আমার যে ফ্রেন্ড ছিল তিনি আগ্রহ প্রকাশ করেন যে আমি সাথে থাকবো আর কি, তুই পাহারা দিব, তুই জোগাড় যন্ত্র কর। তো যখন নাকি উনি সে লাশের সাথে বসে আছে এবং তার লাশটা থাকতো আর কি, সে থাকতো হচ্ছে শ্মশানের কাছে একটা গাছ আছে, বট গাছের মতো আর কি, সেখানেই থাকতো। ওইখানেই নাকি তাদের এটা থাকে মূল, তারা যে সাধনা টাধনা করে এখানে। তো উনি ওখানে বসে আছে, তো বলতেছে যে আস্তে 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 দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে, আমরা ফ্রেন্ড আসছে না তখনও, এবং বেশ মানে একটা ঠান্ডা বাতাস এরকম। তো বারবার উনি তাকাচ্ছে, বারবার ওনাকে যে শোয়া রাখছে, মানে একটা কাপড়ে মোড়ায় রাখছে, মুখের দিকটা একটু খোলা। আচ্ছা। তো যখন নাকি প্রায় সন্ধ্যা গড়ায় গেছে, এরকম একটা সময় হয়ে গেছে, প্রায় গোধূলির আগে দিয়ে, উনি তখন একটু কনসার্ন যে বন্ধু আসতেছে না, এরকম আছে। তখন নাকি উনি হঠাৎ করে দেখে যে ওই লোকটা হঠাৎ করে নড়ে চড়ে বসে চোখ মেলছে। চোখ মেলে তার দিকে তাকায় বলতেছে যে অনেক কষ্ট, অনেক কষ্ট, এরকম একটা সাউন্ড করতেছে, গোঙাচ্ছে। তো উনি তো ভয়ে মনে করেন যে রাস্তা পুরাই বের হয়ে গেছে ভয়ে, এরকম একটা জায়গায় এরকম একটা জিনিস দেখছে উনি ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে। তো দৌড় দিয়ে বের হয়ে এসে মানে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় উনি মানে বেশ ভয় পায়। তখন উনি শিভার করতেছে এরকম সময়, এবং অন্ধকার গড়ে আসতেছে। এই সময় দেখো ওনার বন্ধু আরো দুইজন লোক নিয়ে আসতেছে আর কি, ওরকম টাইপেরই আর কি, তারা ওই ধরনেরই করে। তো
ওর জিজ্ঞেস করে যে বলে যে তোর কি হয়েছে, বলছে যে আমি ভয় পাইছি, আচ্ছা এরকম মনে দেখছি। তো ওনার বন্ধু বলে আরে তুই কি দেখছিস, তুই দিকা নিয়ে যায় দেখে যে ওখানে যেরকমই ছিল আসলে লাস্টে ওরকমই আছে, তার কিছুই হয়নি। যাই হোক তারা তাকে সৎকার করে তাদের মতো, ওইটা পোড়ায় না, তারা মাটির নিচে কিভাবে সামহাও পুঁতে ফেলে বা সামথিং কিছু করে। তো করার পরে ওরা দুইজন যখন চলে যাচ্ছে তো বলতেছে যে তোমার বন্ধু এরকম করে কেন, তো বলতেছে যে ও কি দেখছে এরকম এসে, তো বলছে কি যেটা দেখতেই পারে, মানে আমাদের গুরু যাকে দিয়ে কাজ করতো সে শেষ মানে তার চলে যাওয়ার পরে সে যখন প্রস্থান হয়ে গেল পৃথিবীতে, সে নাই চলে গেছে, তখন তার শরীরটার উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে এবং তাকে তুমি শিষ্য হিসাবেও ঠিক মতোই করে দিয়ে যাও নাই। তো সুতরাং তার শরীরের উপর এই জিনিসটা কন্ট্রোল নিছে এবং সেই ধরনের জিনিস দেখতেই পারে, এটা স্বাভাবিক। আচ্ছা এবং মানে যারা আমরা এই লাইনের মানুষ তাদের কখনোই সুস্থ মৃত্যু হয় না, তাদের মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়, এটা মেনে নিয়ে আমরা এই পথে আসছি এবং আমাদের মৃত্যুর পরও কোনো জগৎ নেই। ওকে, তখন এটা শোনার পরে উনি খুব ভয় পেয়ে যান, উনি চিন্তা করেন ওনার জাদুটোনা শেখার ইচ্ছা পুরো মাথার থেকে চলে যায়। আচ্ছা, এবং উনি সারপ্রাইজ হয়ে বলে যে এটা কেমন জিনিস যে মানে ইহকালেও আমি কিছু করতে পারলাম না এবং আমার মরার পরও কোনো জায়গা নেই, তারপরে মেনে নিয়ে মানুষরা এই জায়গায় কেন যাচ্ছে, এটা ওনার কাছে একটা বিশাল কোয়েশ্চেন হয়ে দেখা যায়। আচ্ছা, স্টিল মানে উনি এই জিনিসটা এভাবেই চিন্তা করেন আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমি আবু নাইম মোহাম্মদ আসিফ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনবো। তো ভাই আমি আজকে যে ঘটনাটা বলবো প্রথমে, সেটি 1993 সালে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি, আমার আব্বু গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তার পোস্টিং ছিল রাজশাহীতে। আচ্ছা, সেই দরুন আমাদের বাসা, যেই বাসা আমরা থাকতাম, জি জি, সেই বাসায় আমার আম্মু একা থাকতেন আর আব্বু তখন অফিসের কাজে আর কি যেতেন বাসা থেকে, তো আম্মু ওই সময়টুকুতে একা থাকতেন। এর জন্য আম্মুকে দেখাশোনা করতে বাড়ি থেকে দাদি আর আমার চাচাকে নিয়ে আসা হয়েছিল। এখানে বলে রাখা ভালো যে আমার আপু, যে আমার বড় বোন, জি জি, তখন ও আম্মুর পেটে ছিল। আচ্ছা, তো ঘটনা যেদিন ঘটলো সেদিন ছিল জোহরের রক্ত। জি, জোহরের রক্ত, আমার দাদি নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ার পরে তিনি ওই রুমেই শুলেন আর কি, বেডে। জি, তো এমন সময় আম্মু ঘরের কাজকর্ম করছিলেন। ঘরের কাজকর্ম করার সময় করতে করতে আর কি দাদি যে রুমে শুয়েছিলেন সেই রুমে ঘরে আসবাবপত্র মোছার জন্য গেলেন আর কি। তো আম্মুকে দেখার পরে হঠাৎ করে দাদির মধ্যে থেকে একটি পুরুষ আওয়াজ, যিনি বলে উঠলেন আসসালামু আলাইকুম। তো একদম হঠাৎ করে বলে উঠলেন আসসালামু আলাইকুম। তো আম্মু তো এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এবং তিনি অনেকটা বিস্মিত এবং ভয় পেয়ে গেলেন। তো তিনি ওই অবস্থায় কি করবেন বুঝতে না পেরে তিনি যত দ্রুত সম্ভব বাসার গেটটা খুলে তিনি নিচে চলে যান, যে কাউকে পান কিনা তার সাথে যাতে বাসায় যায় ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারে। তো নিচে গিয়ে দেখলেন যে আমার চাচা, তিনি গল্প করছেন। তো তাকে গিয়ে সব ঘটনা বললেন আম্মু। তো আমার চাচা বললেন যে ঠিক আছে চলো বাসায় দেখি কি হয়েছে, একটু দেখি কি হয়েছে। তো চাচা আম্মুর সাথে বাসায় গেলেন। যাওয়ার পরে দাদির সাথে কথা বলার চেষ্টা করলেন। মোটামুটি অনেক কথা হলো, কিন্তু বেশি কথা আমার চাচার সাথে বলতে চাইলেন না। তো এই সময় বললো যে আমার আম্মুর সাথেই নাকি উনি কথা বলবে, আমার আম্মুর সাথেই কথা বলা দরকার তার। তো দুপুর টাইম শেষ হয়ে গেল, দুপুরের ওইদিকে আব্বুর অফিসও শেষ। আব্বু বাসায় আসলেন, এসে দেখলেন যে দাদির সাথে এরকম, দাদি পজিটিভ অবস্থায় আছে আর আমার কাকার সাথে কথা বলতে চাচ্ছেন না। তখন আব্বু বসলেন কথা বলার জন্য যে কি দরকার। তো এখানে রাসেল ভাই আগে বলা উচিত ছিল যে আমার দাদির সাথে 7টা জিন স্টে করতো, যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, 6টা জিন ভালো, 1টা জিন খারাপ। তো আব্বু বললেন যে আপনাদের কি দরকার, আপনারা কেন আসছেন? তো বলতেছে যে তুই তো তোর আম্মাকে বাড়ি থেকে অনেক দূরে রাজশাহীতে নিয়ে আসলি, আমাদের তো থাকার জন্য একটা রোগী দরকার, তুই তো জানিস তোর আম্মু রোগী, তো আমরা তো বাড়িতে একা একা থাকতে পারতেছি না, আমাদের এখানে থাকার জায়গা দে। তো আব্বু বললেন না, এটা সম্ভব না, আমার স্ত্রী এখন গর্ভাবস্থায় আছেন আর যে কোনো সময় ভয় পেতে পারেন, আর আপনারা তো অস্বাভাবিক কিছু করতেই পারেন, আমার ফ্যামিলি ক্ষতি হতে পারে। ঠিক মানে বিশ্বাস করছিলেন না। হ্যাঁ, তারপরে
উনি বললেন যে আপনারা যদি এখন না যেতে চান তাহলে আমার বাধ্য হতে হবে আমার আম্মাকে বাড়িতে পাঠানোর জন্য। আচ্ছা। তো ওনারা যখন লাস্টে কোনো সমাধান বের করতে পারলেন না, তখন আমার বাবা যে উনি বাধ্য হলেন দাদিকে বাড়িতে পাঠিয়ে দিতে, এবং তিনি শেষ পর্যন্ত এটি করলেন, দাদিকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো ঘটনাটা আমার ভাগিনার কাছ থেকে নেয়া, ওর সাথেই ঘটে। ওর বয়স হচ্ছে 11 কিংবা 12 এরকম। ও পড়তো রামপুরার কোনো একটা মাদ্রাসায়, মাদ্রাসার নামটা আমি উল্লেখ করছি না, মেরাদিয়াতে অবস্থিত। তো মাদ্রাসার চারিদিকটা ছিল পানি টাইপের, পানি ছিল এবং ধান ক্ষেত ছিল এরকম। তো ওদের মাদ্রাসার নিয়ম ছিল রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। একদিন রাতের বেলা ওরা ফ্রেন্ডরা 3-4 জন গল্প করতে করতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। তো হঠাৎ করে ওরা শুনতে পেল যে বাহির থেকে আওয়াজ আসছে, যে একটা কাপড়, মানে কাপড় নেড়ে রাখলে বাতাসে কাপড়ের একটার সাথে বাড়ি খেলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। তো ওরা কৌতূহলবশত জানালার কাছে গেল। ওরা দেখলো ওখানে তো কোনো কাপড় নেড়ে রাখা পসিবল না এবং কোনো কাপড় নেই। তো ওদের চোখটা গেল একটু দূরে, ধান ক্ষেতের আইল যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায়, ওখানে দেখলো যে একটা মহিলা বসে আছে, সাদা কাপড় পরা। মহিলার চুলগুলো মানে ছাড়া ছিল এবং বাতাসে উঠছিল। তো কিছুক্ষণ ওরা ওটা নোটিস করছিল। একটু পর ওই মহিলাটা ওদের দিকে তাকালো, আর তাকানোটা এরকম ছিল যা স্বাভাবিক মানুষের জন্য পসিবল না। মহিলাটার মাথাটা পুরোটা ঘুরে গিয়েছিল ওদের দিকে। মহিলাটা সামনের দিকে বসেছিল, মাথাটা পুরোটা ঘুরে যায়। এটা দেখে ওরা ভয় পেয়ে যায় এবং জানালা অফ করে দেয়। এটার হুজুরদেরকে বলে না ওরা। তো এর 2-3 দিন পর আমার ভাগিনা রিয়াদ, ওর রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওর এক ফ্রেন্ডকে বলে, চল তুই একটু বাইরে দাঁড়া, আমি ওয়াশরুমে যাব। তো ওর ফ্রেন্ড কথা মতো বাইরে দাঁড়ায়, ও ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বাহির থেকে কেউ বলছে, এই দরজা খোল, আর দরজায় প্রচন্ড জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ওর হুজুরের কণ্ঠে বলছে, দরজা খোল। ও চিন্তা করলো হুজুর তো খুব রাগী, হয়তো বা মারতে পারে, বেত নিয়ে আসছে কিনা। আমি একটু ও ভয় পেল, কৌতূহলবশত দরজার কোনো একটা ছিদ্র দিয়ে দেখে যে হুজুরের হাতে বেত আছে কিনা। তো বাহিরে তাকালো, দেখলো যে আসলে কথা বলছে যিনি, ওর হুজুরের কণ্ঠে কথা আসছে, কিন্তু ওটা ছিল কালো টাইপের একটা কিরকম। আর ও কোমরের নিচ থেকে দেখে পাগুলো খুব ছোট ছোট ছিল, মানুষের মতো না, কিছুটা নখগুলো খুব বড় বড় ছিল। আর ও দেখতে পায় বাম হাতের নখগুলো দেখেছিল খুব বড় বড়। আর ওটা শরীরের ভেতর দিয়ে পেছনের বেসিন বা ওয়াল এগুলো দেখা যাচ্ছিল, এরকম ছিল। ও এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, হুজুর আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে এরকম। কিছুক্ষণ পর হুজুর আসছিল। হুজুর যখন আসে তার কিছুক্ষণ আগেই ওই জিনিস অবয়বটা বাতাসে মিলিয়ে যায়। তো হুজুর আসার পর দরজা খুলে আর ও কিরকম যেন নর্মাল টাইপের আচরণ করতে থাকে। হুজুর দোয়াটা পরে ওকে ফু দিয়ে দেয়, বলে এগুলো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এর কিছুদিন পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন আসে। রাতের বেলা ও নাকি ঘুমের ঘরে হাঁটতো। আচ্ছা, ঘুমের ঘরে হাঁটতো। ওর যখন ঘুম ভাঙতো ও দেখতো ও জানালার কাছে মেঝেতে পড়ে আছে। একদিন রাতের বেলা এমন হয় যে ও এরকম হঠাৎ করে ওকে কে যেন একটা চড় মারে। ও উঠে দেখে ও মেঝের এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো ঘুমিয়েছিল। তো এটা ও চিৎকার শুরু করে, ওর ফ্রেন্ডদেরকে বলে। ওর ফ্রেন্ডরা তারপর হুজুরদেরকে বলে যে এরকম এরকম হচ্ছে। তারপর ওকে কবিরাজ দেখানো হয়, ও আস্তে আস্তে স্বাভাবিক হয়। এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে। ইয়াসিন নামে ওদের একটা ফ্রেন্ড ছিল। ওদের মাদ্রাসার নিয়ম ছিল যে যারা একটু দুর্বল ছাত্র ওরা রাতের বেলা যাতে পড়তে পারে, এই জন্য রাতে 3 তলার একটা রুম ওদের জন্য রিজার্ভ ছিল। একদিন রাতের বেলা ইয়াসিন বললো, আমার আজকে পড়া কমপ্লিট হয়নি, আমি আজকে উপরের রুমে পড়বো, তোরা কি যাবি? বললো, না আমরা যাবো না, তুই যা। তো ইয়াসিন গেল। কিছুক্ষণ পর ওদের মধ্যে একজন ফ্রেন্ড বলল, ইয়াসিন এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল, আমি একজন বললো যে আমি গিয়ে দেখে আসি। তো ও গেল। ও জানালার এখান থেকে দেখলো যে ইয়াসিন পড়ছিল, খুব জোরে জোরে পড়ছিল। আর ওর চোখগুলো মানে স্বাভাবিক মানুষের তুলনায় একটু বড় দেখাচ্ছিল, আর চোখগুলো খুব লাল হয়ে আছে। তো ও জানালা এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইয়াসিন এমন ভাবে ওর দিকে তাকালো, ওর মাথা পুরোটা ঘুরে যায় এরকম,
যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা দেখার পর ওখান থেকে দৌড় দেয় চিৎকার করে, ও আসে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর ফ্রেন্ডরাও দেখে যে ইয়াসিনের ও পড়ছে, ওর চোখগুলো বড় বড় লাল হয়ে আছে। ওরা হুজুরদেরকে ইনফর্ম করে, হুজুররা আসে যে হুজুরটা বলে হয়তো বা জিনে আসর করছে বা এরকম। তো দোয়া পড়ে ওটা ঠিক করে। এর কিছুদিন পর ওরা রাতের বেলায় গল্প করছিল, ওদের ঘুমাতে দেরি হয়ে যায়, 2টা বাজে এরকম। হঠাৎ করে ওরা শুনতে পায় সেই বাইরে কাপড় নেড়ে রাখলে যেরকম আওয়াজ হয় বাড়ি খেলে ওরকম আওয়াজ। তো ওরা জানালার এখানে যায়, আবার দেখতে পায় সেই ধান ক্ষেতের ওখানে আইলের মধ্যে বসে আছে ওই সাদা কাপড় পরা মহিলাটা, বাতাসে চুল উঠছিল, ওই মহিলাটা বসে আছে এবং ওর পাশে আরেকজন কালো কাপড় পরা মহিলা বসে আছে। দুজন একসাথে বসে আছে আর ওরা মাথা নিচু করে কিছু একটা করছিল। কিছুক্ষণ ওরা দেখছিল, একটু পর কালো কাপড় পরা মহিলাটা ওদের দিকে তাকালো আর ওরা যেটা দেখলো যে মহিলাটার মুখে রক্ত এরকম মাখানো আর মহিলাটা নিচ থেকে কিছু একটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম। তো এটা দেখার পর ওরা খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে হুজুরদেরকে বলে, হুজুররা এসে তারপর দেখে ওখানে আর কিছু না। পরদিন সকালে হুজুরদের বললে হুজুররা বলে হয়তো আমরা শুনেছি এখানে অনেক কিছু খারাপ আছে, বাট স্পেসিফিকলি কিছু জানি না। এরপর থেকে হঠাৎ 2-1 দিন পর পর বা কিছুদিন পর পর ওই ধান ক্ষেতের মধ্যে সকালবেলা নাকি মানুষের মৃতদেহ পাওয়া যেত। আর সবচাইতে মানে অবাক করার বিষয় যেটা, যে ওগুলো কোনোটা হাত ছিল না, কোনোটা পা ছিল না এরকম। তো আর মানুষ দেখতো যে ওই হাত পা কেটে ফেললে যেরকম ওরকম না, আসলে সর্বশক্তি দিয়ে মানুষ যদি কারো হাত পা ছিঁড়ে ফেলে তেমন হয়ে থাকতো। তো এগুলো দেখতো এবং লোকমুখে শোনা যে অনেক আগে থেকেই নাকি অনেক আগে থেকেই এখানে নাকি ওই রাতের বেলা যারা যায় বা কৃষক যারা, ওনারা রাতের বেলা মৎস্যজীবী যারা ওরা যায়, দেখতে পায় যে এই 2জন মহিলা এখানে থাকে, ধান খেতে এখানে বসে থাকে। অনেক কিছু ওনাদের সাথেও এরকম হয়, কিন্তু ওনারা কোনো ক্রমে বেঁচে যায় এখান থেকে, কিন্তু অনেকের সাথেই এরকম হয়। তো এরপর আমার বাগিনাকে এখান থেকে নিয়ে আসে, তারপর ওর প্রবলেম ছিল অনেকদিন, এরপর কবিরাজ দেখানোর পর এটাই ছিল আমার ঘটনা। রাসূল, থ্যাংক ইউ সো মাচ।